श्रीगुरुभ्यो नमः। हरिः ओम। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षवीर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागसस्तनूभिर्व्यासेम देवहितं यदायुः। स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो रिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरिः ओम। शन्नो मित्रः शन्वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरिः ओम। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। সমবেত সকলকে জানাই আমার শুভেচ্ছা প্রণাম এবং ভালোবাসা। শিবজ্ঞানী জীবসেবার যে আদর্শে আমরা ব্রতী হয়েছি এবং পথ চলা শুরু করেছি ঠাকুরমা এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারই একটা অঙ্গ হিসেবে আজকের অনুষ্ঠানের সূচনা এবং আয়োজন করা। মঞ্চে উপবিষ্ট ডক্টর পিনাকি মুখোপাধ্যায় যখন আমাদের একটা প্রস্তাব দিলেন যে ইন্ডিয়ান অর্গান ডোনেশন দিবস উদযাপন কি উদ্যানবাটিতে করা যায়, তখন আমাদের পথের দিশারি স্বামী দিব্যানন্দজি মহারাজ বললেন, বিশ্বজিৎ, এটা আমরা করব। একটু অন্য ধরনের অনুষ্ঠান এটা, আমরা সাধারণত এই বিষয়ে আলোচনা করি না কিংবা জানি না। আমাদের মূল উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের হচ্ছে একটা সচেতনতা তৈরি করা। এরই অঙ্গ হিসেবে আমরা সকালবেলা একটা র্যালি করেছি এবং র্যালিতে মূলত অংশগ্রহণ করেছে নবীন প্রজন্মের মানুষেরা, ছোট বাচ্চারা এবং তরুণেরা, কারণ তারাই আমাদের আগামীর পথের দিশারি। এখন নিচে আমরা যে এই হলে অনুষ্ঠান করছি, সেই নিচের হলে একটি প্রবন্ধ প্রতিযোগিতা হচ্ছে। প্রবন্ধ প্রতিযোগিতা হচ্ছে, তার বিষয় হচ্ছে অঙ্গদান জীবনদান। প্রবন্ধ প্রতিযোগিতা করার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা প্রবন্ধ যখন আমরা ছোটবেলায় লিখতাম, স্কুলে পড়ার সময় লিখতাম, সেই প্রবন্ধটা লেখার রসদ হিসেবে আমাদের কিছু পড়াশুনো করতে হতো। সুতরাং তার মাধ্যমেও আমরা এই অঙ্গদান জীবনদান এই বিষয়টা জানতে পারছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমাদের এখানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত আছেন এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ইন্দিরা দে পাল এবং ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, উনি এনআরএস মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান এবং অঙ্গদান আন্দোলনের একজন পুরোধা।
আমি শুধু কতকগুলো মানুষের কথা বলবো যেটা শুনে দেখে আপনারা অনুপ্রাণিত হবেন, এবং অনুপ্রাণিত হয়ে আমি আশা করব যে আমরা একটা অনলাইন প্লেজের লিঙ্ক দিচ্ছি। অনলাইন প্লেজের লিঙ্কটায় ক্লিক করলে খুব সহজেই আপনি নিজের অঙ্গদানের প্লেজ করতে পারবেন, মানে আপনি অঙ্গীকারবদ্ধ হলেন যে আপনি নিজের অঙ্গ দান করবেন। এর মানে এই নয় যে আপনার শরীর কেটে কুটে সবাই কেউ আপনার অঙ্গ নিয়ে নেবে, কেউ নেবে না। দু ধরনের অঙ্গদান হয়, একটা হচ্ছে লাইভ মানে জীবিত অবস্থায়, সেটা সাধারণত কিডনি এবং লিভার দান করে, আপনারা শুনে থাকবেন কিডনি ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্ট হয়। আর একটা হচ্ছে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট। ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট কথাটার অর্থ হচ্ছে, ক্যাডাভার কথাটার অর্থ হচ্ছে মৃতদেহ। এক্ষেত্রে মানুষ তারা প্রশ্ন হতে পারে মৃতদেহর থেকে নিয়ে কী লাভ, অঙ্গগুলোও তো মৃত। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা এমন কোনো রোগে কেউ আক্রান্ত হয়েছেন যিনি ভেন্টিলেটরে দীর্ঘদিন আছেন, তার ব্রেন ডেথ হয়ে গেছে। ব্রেন ডেথ কথাটার সঙ্গে আমরা পরিচিত। তার মানে কি, তার ব্রেনটা আর কাজ করছে না, তার হায়ার ফাংশন আর কাজ করছে না, তিনি আর বেঁচে উঠে নর্মাল লাইফ লিড করবেন না কোনো দিনই। কিন্তু তার যে অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, চোখ, এগুলো কিন্তু কাজ করছে, এগুলো জীবিত আছে। সেক্ষেত্রে এইগুলো থেকে কি হয়, এই অঙ্গদানের প্লেজ যদি আপনি করেন, ভগবান না করুন, আমাদের যেমন আমি করেছি ব্যক্তিগতভাবে, ধরুন আমার যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় যে আমার ব্রেন ডেথ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আগে থেকেই অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলাম যে আমার শরীর থেকে যেন অঙ্গ নিয়ে অন্য কাউকে দেওয়া হয়, আমার কিডনি পেয়ে যেন কেউ বাঁচে, আমার লাংস পেয়ে যেন কেউ বাঁচে, আমার লিভার পেয়ে যেন কেউ বাঁচে, আমার চোখ পেয়ে যেন কেউ দিনের আলো দেখতে পায়। সেক্ষেত্রে এই প্লেজ আগে থেকে করা থাকলে তাহলে আর আপনার বাড়ির লোকের পারমিশন দরকার হবে না। প্লেজ করার অর্থটাই এইটা। এর মানে এই নয় যে আপনাকে দিতেই হবে, কেউ যদি না জানায় তাহলে হলো না, দেয়া হলো না। সুতরাং প্লেজের অর্থ এইটা। আপনারা, আমি চাইবো যারা যারা এখানে আছেন তারা এই প্লেজটা করবেন। খুব সহজ, 1 থেকে 1.5 মিনিট লাগবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা সার্টিফিকেট চলে আসবে, আমাদের ওখানে আমাদের কর্মীরা আছে, সেইখান থেকে সেই সার্টিফিকেট আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন। এবং আমার কথা যদি বিশ্বাস করেন, আমি কালকে করেছি, করলেই একটা বেশ মন এবং শরীরের মধ্যে একটা ভালো ফিলিং হবে। এবার আসি 3 জন মানুষের কথা। প্রথম জন মানুষ আমার মা। আমার মা যখন আমাদের ছেড়ে চলে গেলেন, মহারাজকে জানালাম, দীপানন্দ মহারাজকে আমি জানালাম, মহারাজ মা এই শরীর ছেড়ে চলে গেছে। মহারাজ বললেন যে তুমি কি চক্ষুদান করবে? আমি বললাম আপনি যদি বলেন আমি তো করবো। আমি ভাবিনি, যদিও আমি ডাক্তার, কিন্তু আমি সেভাবে ভাবিনি, মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। এবার চক্ষুদান নিয়ে সবার মধ্যে একটা ভুল ধারণা আছে। চক্ষুদান মানেই সবাই ভাবে যে আমি যদি চক্ষুদান করি, আমার বাবার কি আমার মায়ের অক্ষি কোটর থেকে চোখটা খুবলে নিয়ে কেউ চলে যাবে এবং সেই জায়গা দুটো ফাঁকা হয়ে যাবে। এবং একটা কুসংস্কার কাজ করে যে যদি কোনো মানুষের চক্ষুদান করা হয়, আমরা পরজন্মে বিশ্বাসী, সেক্ষেত্রে পরজন্মে সে মানুষটি অন্ধ হয়ে জন্মাবে। এটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। প্রথম প্রসঙ্গে আসি। অক্ষি কোটর থেকে কেউ অক্ষি গোলক খুবলে নিয়ে চলে যাবে না। চক্ষুদান মানে হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্ট। আমাদের চোখের সামনে একটা ট্রান্সপারেন্ট লেয়ার থাকে, যেটাকে আমরা কর্নিয়া বলি। সেইখানে আমাদের দেশে কিন্তু কর্নিয়াল ব্লাইন্ডনেসের সংখ্যা খুব বেশি। যেরকম আমাদের বিভিন্ন চোখের রোগে ব্লাইন্ড হয়, কর্নিয়াল ট্রান্সপ্লান্ট, কর্নিয়াল যেগুলোকেও খুব দেখবেন চোখের সামনেটা সাদা হয়ে থাকে, দেখতে পারবেন অনেকে, দেখা যায় বাইরে থেকে চোখের সামনেটা সাদা হয়ে আছে, দ্যাট ইজ কর্নিয়াল ব্লাইন্ডনেস। চক্ষু সংস্থাপন মানে হচ্ছে, আমার মাকে আমি দেখেছি, যারা আসেন তারা এসে কর্নিয়াটাকে জাস্ট স্ক্র্যাপ করে নিয়ে চলে যান, বাইরে থেকে কিছু দেখেও বোঝা যায় না। এবং আমার মা যেদিন মারা গেলেন সঙ্গে সঙ্গে চক্ষুদান করা হলো। কয়েকদিন বাদেই যে আই ব্যাংক, এক্ষেত্রে প্রভা আই ব্যাংক দিশা হসপিটালের, ওনারা নিয়ে গেছিলেন। ওনারা আমাকে জানালেন যে আপনার মায়ের চক্ষুদান, চোখের মাধ্যমে
দুজন মানুষ, কারণ মানুষ এক চোখ দিয়েই দেখতে পায়, দুটো কর্নিয়া তো দুজনকে একই লোককে লাগাবার দরকার হয় না। আপনার মায়ের কর্নিয়ার মাধ্যমে দুজন সম্পূর্ণ অন্ধ মানুষ পৃথিবীর এই আলো দেখতে পাচ্ছে। আইনত আমি জানতে চাইতে পারি না যে কে, আমি জানতে চাইও নি, কিন্তু এই কথাটা বলার না সঙ্গে সঙ্গে সেদিন আমার যেরকম ফিলিং হয়েছিল, আমার এখনও, আমি একটু ইমোশনাল মানুষ, আমার এখনও শরীরে রোমাঞ্চ হচ্ছে। আজকেই আমাদের উদ্যানবাটির ফেসবুক পেজে একটা ঘটনা পোস্ট করা হয়েছে, মহারাজের পক্ষ থেকেই পোস্ট করা হয়েছে। এরকম চক্ষুদান করা হয়, তারপরে খবর আসে সেই চোখ দিয়ে একজন মুসলমান এবং একজন হিন্দু দুজনে পৃথিবীর আলো দেখছে। সুতরাং এটা ভেবে দেখবেন, চক্ষুদান ইজ ভেরি ভেরি ইজি, ভেরি ইজি। অনেকে জিজ্ঞেস করেন, আমার তো মা আমার শরীর দান করতে খুব অসুবিধা হয়েছে, হাসপাতাল থেকে লোক আসেনি, রেড টেপ, কোথায় যাব জানি না, খুব অসুবিধে। চক্ষুদান কিন্তু খুব সহজ। সুতরাং চক্ষুদানের ব্যাপারটা আপনারা ভেবে দেখবেন। বাকিটা তো করবেন আশা করি, প্লেজ দেবেন, আপনি বাড়ির লোককে জানাবেন যে দেখ আমি এরকম প্লেজ করেছি, আমার যদি এরকম কোনো সিচুয়েশন হয় তোরা এগিয়ে যাস। দ্বিতীয় ঘটনা, ইনিও জীবিত মানুষ। কিভাবে এটা করতে হবে ছবিটা? আমাদের দিব্যানন্দজি মহারাজ কিছুদিন আগে কর্ণাটক সফরে গেছিলেন। ব্যাঙ্গালোরে হালাসুরু মিশনে একজন কর্মী আছেন, উনি রান্নার কাজ করেন, তার নাম হচ্ছে পল্টু বেরা, আপনারা দেখতে পাচ্ছেন। পল্টু মেদিনীপুরের বাসিন্দা। পল্টুর শরীরে এমন রোগ বাসা বাঁধে যে তার কিডনি ট্রান্সপ্লান্টের দরকার হয়ে পড়ে। এটা আমি 10 বছর আগের কথা বলছি, 2015-র কথা বলছি। আমাদের বেলুর বিদ্যা মন্দিরে ছাত্রদের একটি অর্গানাইজেশন আছে, সেবাব্রত অর্গানাইজেশন বলে, ব্যাঙ্গালোরে। তারা উদ্যোগ নেয়, পল্টুর তো কোনো ক্ষমতা নেই যে কিডনি ট্রান্সপ্লান্ট করার, খরচ সাপেক্ষ ব্যাপার। তারা উদ্যোগ নেয়, তারা একটা এনজিও, তারা ক্রাউড ফান্ডিং করে টাকা তুলে পল্টুর কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় আজ থেকে 10 বছর আগে। এবং ট্রান্সপ্লান্ট করার পরেও রেগুলার কিছু ওষুধ খেতে হয় যাতে রিজেকশন না হয়, যাতে শরীর থেকে, তো বাইরে থেকে একটা জিনিস যাচ্ছে, শরীর যাতে যাকে সেটা রিজেক্ট না করে। সেই ওষুধের খরচ প্রায় মাসে 10,000-11,000 12,000 টাকা। সেটাও ওই এনজিও মিশনের ছাত্ররা তারা আজ পর্যন্ত প্রতি মাসে বহন করে চলেছে। এবং পল্টু সুস্থ শরীরে, তার একটি মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তাদের নিয়ে সুস্থ শরীর যাপন করছে এবং রামকৃষ্ণ মিশনের একটি শাখায় রান্নার কাজ করছে। এটা একটা লাইভ এক্সাম্পল যে কিডনি ট্রান্সপ্লান্ট, অঙ্গ সংস্থাপন করে একটা মানুষের জীবন কিভাবে বাঁচানো যায় এবং সে কিভাবে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের দেশের। প্রথম হলেন আমার মা, দ্বিতীয় পল্টু বেরা, তৃতীয় ছেলেটির নাম নিকোলাস গ্রিন, ইটালিতে থাকতো। মৃত্যুর কিছুদিন আগে ম্যাটারহর্ন বলে একটা পাহাড় আছে সুইজারল্যান্ডে, সেইখানে সে বাবা মার সঙ্গে বেড়াতে গেছিল। মৃত্যুর কিছুদিন আগে এই ছবিটা তার তোলা, ছবিটা একটু হেজি। তখন তার 7 বছর বয়স। সে ছুটি কাটিয়ে তার বাড়ি ফিরে আসে, সিসিলিতে তার বাড়ি, এবং সে বাবা মায়ের সঙ্গে গাড়ি করে হাইওয়ে দিয়ে যাচ্ছিল। হাইওয়ের ডাকাতেরা তাদের গাড়িটাকে ভাবে যে অনেক মণিমাণিক্য ধনরত্ন নিয়ে গাড়িটা যাচ্ছে, তাদের গাড়িটাকে তারা আক্রমণ করে এবং এই ছোট্ট ছেলেটির শরীরে বুলেট ফুঁড়ে দেয়। সে মৃতপ্রায় হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার সে ভেন্টিলেটরে চলে যায়, তার ব্রেন ডেথ হয়। কিন্তু তার মা এবং বাবা ডিসিশন নেন যে তার অঙ্গগুলো আমরা দান করব। অঙ্গগুলো, খেয়াল করবেন, অঙ্গগুলো
একাধিক অঙ্গ তারা দান করবেন বলে ঠিক করেন। আজ থেকে 10 বছর আগে। Recipients of Nicholas's organs and Green's family, খেয়াল করে দেখুন কতগুলো মানুষ, ছোট ছোট বাচ্চা নিকোলাসের অঙ্গ নিয়ে নতুন জীবন যাপন করছে। কলেজে আমরা একজন মাস্টারমশাইয়ের কাছে পড়তাম, তার কাছে শিখেছিলাম এ ম্যান উইদাউট ইমোশন ইজ এ ম্যান উইদাউট মোশন। আপনি বলবেন এগুলো দিয়ে আমার কী লাভ? কোনো লাভ নেই তো। কিন্তু আপনি যে মনের দিক থেকে যে একটা আনন্দ পাবেন, ঠাকুর মা স্বামীজি যেটা বলেছেন শিবজ্ঞানে জীবসেবা, সেই রাস্তায় যে কতটা এগিয়ে যাবেন এই কাজটা করলে, কিংবা এই কাজে আপনি যদি ইনভলভড হন, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। এটা বলে বোঝানো যাবে না। দিস ইজ ইনট্যাঞ্জিবল, এটা সামনে চোখে দেখা যায় না। আমি কাউকে ভালোবাসি, সেটা তো আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি তাকে ভালোবাসি। সুতরাং এটা ইমোশনের ব্যাপার। আমি আর দীর্ঘায়িত করব না। আশা করব আপনারা যারা যারা এখানে এসছেন তারা এই অঙ্গদান বিষয়ে উৎসাহ নেবেন। আপনারা যদি একজনও বাড়িতে গিয়ে 3 জনকে বলেন, তাহলে 3 গুণ লোক জানবে, সেই 3 জন আরও 3 জনকে বলবে, সেই 3 জন আরও 3 জনকে বলবে। তাহলে এটা একটা বড় মুভমেন্টের আকার নেব। আমি আশা করব এই মুভমেন্টকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা যে এসছেন, ভয়ঙ্কর বৃষ্টি পড়ছিল, আমরা সত্যি আশা করিনি যে এত লোকের সাড়া পাবো। আপনারা যে এসছেন এজন্য আমরা কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট যে ডাক্তারবাবুরা রয়েছেন, আপনারা সকলে সামনে রয়েছেন, সকলকে সুপ্রভাত। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো রামকৃষ্ণ মিশন কাশীপুরকে, যে আমাদের সাথে, আমরা আসছি নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে, আমাদের সাথে এই উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হয়েছে এই অর্গান ডোনেশনের অ্যাওয়ারনেসের জন্য, তাতে হাত মিলিয়ে কাজ করার জন্য তাদেরকে ধন্যবাদ। তারা আমাদের আজকে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন করার জন্য আপনাদের সামনে আসার এক পথ খুলে দিয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন যে কতটা প্রয়োজন আমাদের এই অর্গান ডোনেশনের। অ্যাকচুয়ালি শুধু ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলায় নয়, সারা পৃথিবীতে এই অর্গান ডোনেশনের প্রয়োজন খুব প্রচণ্ড রকমের বেড়ে গেছে। সাধারণত 13ই অগস্ট দিনটাকে ইন্টারন্যাশনাল অর্গান ডোনেশন ডে হিসেবে পালন করা হয়। যখন আমাদের ভারতবর্ষে 1994 সাল থেকে এই অর্গান ডোনেশন আরম্ভ হয়, প্রথম অর্গান ডোনেশনটি হয়েছিল 3rd অগস্ট। তো সেই হিসেবে আজকের দিনটাকে 3rd অগস্টকে ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে হিসেবে সেলিব্রেশন করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যালেন্ডারের আজকাল হয়তো প্রত্যেকটা দিনই একটা না একটা ডোনেশন ডে বা হোক বা যে কোনো ডে বলে সেলিব্রেশন করা হয়। আমরা ফাদার্স ডে করি, মাদার্স ডে করি, ফ্রেন্ডশিপ ডে করি, নানা রকম টিউবারকুলোসিস ডে করি, লেপ্রেসি ডে করি। প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা দিনই দেখবেন কিছু না কিছু সেলিব্রেশন থাকে। তো এই সেলিব্রেশনগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। তো সেই হিসেবে অর্গান ডোনেশন ডে বলতে গেলে এই যে অর্গানের প্রয়োজনীয়তা, এইটা আমাদের দেশে বিদেশে সমস্ত জায়গায় প্রচণ্ড রকমভাবে বেড়ে গেছে। সায়েন্স, টেকনোলজি যাই বলি না কেন, সব কিছুর উন্নতির সাথে সাথে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অনেকটা বেড়ে গেছে। আগে হয়তো এইরকম ধরনের অসুস্থতা হলে তাদের চিকিৎসা দেওয়া যেত না, সেখানে মানুষের মৃত্যু হতো। এখন সমস্ত রকমের পরিষেবা যেরকম বেড়েছে, চিকিৎসা শাস্ত্র পরিষেবা যেরকম বেড়েছে, সেই রকম নানা রকম ওষুধ আমাদের হাতে এসেছে এবং দিনকে দিন যে সায়েন্টিফিক ইনোভেশনস হচ্ছে, নানা রকম মেশিন যন্ত্রপাতি আমরা পাচ্ছি যা দিয়ে আমরা সেই ডায়াগনোসিসটা আরও তাড়াতাড়ি করতে পারছি, এইগুলোর জন্য আমাদের লাইফের স্প্যান অনেক বেড়ে গেছে। এখন মাঝে মাঝেই আমরা শুনতে পাই কেউ হয়তো 100 বছরের বেশিও বেঁচে আছে। তো সেই ক্ষেত্রে মেনলি যেগুলো হয় যে আমাদের কিছু কিছু অর্গান, মানুষটা হয়তো বেঁচে আছে
কিন্তু কিছু কিছু অর্গান ফেলিয়ার হচ্ছে। কারণ হয়তো আবার দেখা যায় যে ছোটবেলা থেকেই কিছু অর্গান ফেলিয়ার, কিডনি ফেলিয়ার থাকতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। তো এইরকম রোগের সংখ্যা, এবং মানুষ যেহেতু সচেতন হচ্ছে, ডাক্তারবাবুদের কাছে আসছে, তারা নার্সিংহোম হসপিটালে যাচ্ছে, সুতরাং আমরাও বুঝতে পারছি যে কতটা প্রয়োজন আছে। তো এই যে আমাদের ডিমান্ডটা রয়েছে, অর্গানের ডিমান্ড রয়েছে, তার সাথে সাথে যে আমাদের সাপ্লাইটা সবসময় ম্যাচ করতে হয়, সেই জায়গায় অনেকটা খামতি রয়ে গেছে। আমাদের যতটা খাদ্য দরকার ততটা খাদ্য যদি প্রোডাকশন না হয়, তাহলে যেরকম সেখানে খামতি থাকে, ঠিক সেই রকমভাবেই অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য যে অর্গান দরকার, সেই প্রয়োজনটা মেটানোর জন্য একটা খামতি রয়ে গেছে। এই খামতিটা পূরণ করার জন্যই আমাদের এই সচেতনতা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেক বছরই আমরা এটা পালন করি, এবং আমাদের সরকারও এটাতে আমাদের সাথে রয়েছে, যাতে এটা আমরা সুষ্ঠুভাবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পারি, যাতে তারা এগিয়ে আসে অর্গান ডোনেট করতে, এইগুলোর জন্য। তবে সচেতনতা বলতে কি যেরকম আমার আগের ডাক্তারবাবুই বলে গেলেন আপনাদের, যে মানুষের মনে কিছু কিছু ভয় থাকে, কিছু ভুল ধারণা থাকে, সেই ধারণাগুলোকে সরানো। তৃতীয়ত হচ্ছে, আমার হয়তো ইচ্ছা আছে আমার অর্গান ডোনেট করার, কিন্তু আমি জানি না কিভাবে আমি করতে পারবো, কোথায় গেলে আমি এর সুযোগ সুবিধা পাবো, কি অবস্থায় করতে পারবো, এগুলো হয়তো আমাদের জানা নেই বা ভাবা নেই। সেই জন্য সেইগুলো সম্বন্ধে জেনে রাখা, কারণ এই যে সুযোগটা যখন আসে, সেই টাইম স্প্যানটা খুব কম। যেরকম চোখের কথা বলা হলো যে কর্নিয়াল ট্রান্সপ্লান্ট, সেখানে কিন্তু যত তাড়াতাড়ি কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট মানে তোলা যাবে, তুলে সেটাকে প্রিজার্ভ করা যায় আই ব্যাংকে, কিন্তু ওই তোলাটা একটু তাড়াতাড়ি করতে হয়। সেটা যত তাড়াতাড়ি হবে তত কর্নিয়াটা ভালো থাকবে। সিমিলারলি হচ্ছে, যদি যেখানে ব্রেন ডেথ হচ্ছে, যেখানে অন্য অর্গানগুলো দেওয়া যাবে, সেই ক্ষেত্রেও একটা সময়ের মাপকাঠি আছে, যে তার মধ্যে করলেই জিনিসটা ভালো থাকবে। যার জন্য আপনারা অনেক সময় শুনে থাকবেন একটা কথা, যে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে, বা হয়তো শুনবেন যে অন্য কোনো একটা শহর থেকে হেলিকপ্টারে করে কোনো অর্গান নিয়ে আসা হচ্ছে। বিদেশে এরকম ব্যবস্থা আছে, আমাদের দেশেও এখন কিছু কিছু জায়গায় প্রাইভেট কিছু ইনস্টিটিউটে এইরকম ব্যবস্থা আছে, যে হেলিকপ্টার আছে। হয়তো দেখা গেল চেন্নাইতে কোনো মানুষ মারা গেছে, তার অর্গানটা হয়তো দিল্লির কোনো পেশেন্টকে প্রতিস্থাপন করা হবে, সেই ক্ষেত্রে হেলিকপ্টারে করে সেই অর্গান নিয়ে এসে প্রতিস্থাপন করা হচ্ছে। তো এই একটা সময়ের ব্যাপার আছে। সুতরাং কেউ মারা যাবে, তারপরে আমরা জিনিসটা চিন্তা করব, সেই সুযোগটা পাওয়া যায় না। এই চিন্তা ভাবনাটা, সচেতনতা আগে থেকেই থাকতে হয়। তারপরে কি হচ্ছে, ধরুন আমার ইচ্ছা আছে, কিন্তু সেটা তো আমার পরিবারকে জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা, যেটা লিভিং পার্সন দিতে পারে, হ্যাঁ, যেটা মানে যখন সে বেঁচে আছে, সেটা কিডনিটাই সম্ভব হয়। যেহেতু মানুষের দুটো কিডনি আছে, একটা কিডনি দান করলে খুব একটা অসুবিধা হয় না, সে সুস্থভাবেই বাঁচতে পারে, সেই জন্য সেটা জীবিত অবস্থায় করা যায়। কিন্তু যখন আমি মরণোত্তর অর্গান ডোনেশনের কথা বলবো, তখন হচ্ছে আমার পরিবারকে সেই বিষয়ে আমাকে সচেতন করে রাখতে হবে, যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কোথায় খবর দেবে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে তারা কোথায় জানাবে, কিভাবে করলে সেই সব মানে সুবিধাটা তারা পাবে, সেই জানাবে। এখন হচ্ছে, যদি কারুর মধ্যে কোনো প্রবলেম থাকে, কোনো অর্গান ফেলিয়ার থাকে, তার একটা লিস্ট করে রাখা হয়। সে যে হসপিটাল বা নার্সিংহোমে যেখানে দেখাচ্ছে, সেখানে একটা লিস্ট করা থাকে যে এই মানুষগুলোর প্রয়োজন আছে, তাদের কিছু কিছু টেস্ট করতে হয়, করে তাদের একটা লিস্ট বানিয়ে রাখা হয় যে এদের প্রয়োজন আছে। এবং যখন দেখা গেল যে একটা জায়গায়, এটা একটা মানে পুরো সংস্থা, আমাদের এখানে যেরকম আছে, আমাদের স্টেট একটা সেল আছে, একটা রিজিয়নাল সেল আছে, নোটো সোটো এবং ন্যাশনাল বডি আছে, যারা অর্গানাইজেশন আছে, যারা এই পুরো প্রসেসটাকে অর্গানাইজ করে। তো তাদের কাছে এরকম খবরটা পৌঁছে দিতে হয় যে এই ব্যক্তির এই অর্গানটা নেওয়া যাবে।
এবং তারা সেই খবরটা দিয়ে নানা রকম প্রাইভেট হসপিটালই হোক বা গভর্নমেন্ট হসপিটালই হোক সেখানে জিজ্ঞেস করে যে আপনাদের ক্যান্ডিডেট রেডি আছে কিনা, এবং সেই ক্যান্ডিডেটকে কিন্তু তখনই সঙ্গে সঙ্গে আসতে হবে এবং এসে উপস্থিত হতে হবে, তবেই কিন্তু এই প্রসেসটা করা যায়। তো ব্যাপারটা ওই রকমই, অনেক সেই সময় একটা চিন্তা ভাবনা করার খুব একটা সময় থাকে না। যে অর্গানটা রিসিভ করবে তাকেও যেমন রেডি হয়ে থাকতে হবে মানসিকভাবে, যে হ্যাঁ আমাকে হসপিটাল থেকে খবর দিলেই আমাকে সেখানে পৌঁছাতে হবে, যারা ডোনেট করবে তারাও হচ্ছে সেইভাবে রেডি থাকতে হবে মানসিকভাবে যে আমরা ডোনেট করবো। এবং সেটা মেইনলি যখন ব্রেন ডেথ হয় তখন সেই হসপিটাল বা ইনস্টিটিউট থেকেই একটা তাদের প্রচেষ্টা চলে যে যাতে আমরা অর্গানগুলো পাই। এছাড়া হচ্ছে যে আমরা আমাদের বডির কি কি অর্গান ডোনেট করতে পারি, একটা তো আপনারা এর মধ্যে জেনেই গেছেন। তাছাড়া হচ্ছে লিভার, আপনারা শুনলেন লিভার রয়েছে, কিডনি রয়েছে, আমাদের কর্নিয়া ট্রান্সপ্লান্ট রয়েছে। তাছাড়াও অন্যান্য আরও অর্গান, যেমন স্কিন, কোথাও কারোর পুড়ে গেল সেখানে কিন্তু স্কিন টু ডোনেশন, অনেকটা বেশি জায়গা যদি পুড়ে গিয়ে নষ্ট হয়ে যায় স্কিন ডোনেশনটাও হতে পারে। কিছুদিন আগে আমাদের IPGM এর SSKM হসপিটালে আমরা দেখেছি হার্ট ডোনেশন হয়েছে, লাংস ডোনেশন হতে পারে। তো এইরকম যেরকম ফ্যামিলিটা দেখালো না, অতগুলো মানুষ একসাথে উপকৃত হচ্ছে, এটা হচ্ছে তাই জন্যই যে আমাদের বডির বিভিন্ন অর্গানগুলোই কিন্তু ডোনেট করা যেতে পারে। এবং এমন একটা চিন্তা ভাবনা চলছে আজকে পৃথিবীতে যে ইভেন ব্রেনও হয়তো আর কিছুদিন পরে ট্রান্সপ্লান্ট করা যাবে। তো আমাদের এই সায়েন্টিফিক যে অগ্রগতি হচ্ছে তার সাথে সাথে আমরা কিন্তু মানুষের উপকারে আসতে পারছি। আমরা অনেকভাবেই হয়তো অনেকে আমরা ভাবি মানুষের উপকার করব, এবং উপকার মানে এটাই যে আমরা তার পরিবর্তে কিছু চাইবো না। সেই দিক থেকে দেখতে গেলে অর্গান ডোনেশন একটা খুব মানে এমন একটা উপকার সত্যি যেটার এগেনস্টে আমরা কিছু চাই না। আর যেরকম বলা হলো যে প্লেজটা করার কথা, এই প্লেজটা করা থাকলে আপনার পরিবারকে আপনি জানিয়ে রাখতে পারবেন, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার দিক থেকে মনে হয়। মানে অ্যাজ অ্যান ইনস্টিটিউশনাল হেড আমি বলবো যে আপনার পরিবার যদি না জানে তাহলে সে ঠিক টাইমে আসতে পারবে না। তো সেই পরিবারের বাকি সদস্যদের সেই জিনিসটা জানিয়ে রাখা এটা খুব জরুরি। এবং আমাদের NRS মেডিকেল কলেজে কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়, তার জন্য যে চক্ষু দান যখন করা হয় সেই কর্নিয়াটা তুলে নিয়ে এসে আই ব্যাংক আছে, আই ব্যাংকে রাখা হয়। সেটা পরবর্তীকালে যেরকম পেশেন্ট পাওয়া যায় তাকে দান করা হয়। আমাদের ডক্টর পিনাকি মুখার্জি রয়েছেন, ওনাদের সহযোগিতায় আমরা এবং ইউরোলজি ডিপার্টমেন্ট, কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলোর সহযোগিতায় আমরা কিডনি ট্রান্সপ্লান্ট বেশ কিছু বছর হলো আরম্ভ করতে পেরেছি। অনেকগুলো ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তারা সুস্থ আছে। বেশিরভাগই হচ্ছে সেখানে ক্ষেত্রে আমরা যতগুলো করেছি সবেতেই হচ্ছে লিভিং ডোনার, এবং যে দান করেছেন তিনিও সুস্থ আছেন এবং যাকে করা হয়েছে সকলেই সুস্থ আছেন, এটা আমাদের এক বড় প্রাপ্তি। তাছাড়া হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ট্রান্সপ্লান্ট আমাদের NRS করা হয়, সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেটা খুব একটা অন্য জায়গায় হয় না। একমাত্র মেডিকেল কলেজের এবং মানে কলকাতা মেডিকেল কলেজ এবং NRSেই এটা করা হয়, প্রাইভেটেও এটা খুব একটা বেশি জায়গায় হয় না। এবং এটা হচ্ছে মেনলি যে ব্লাড ক্যান্সার, যেখানে আমরা জানতাম যে ব্লাড ক্যান্সার মানে হয়তো মানুষের জীবন সেখানেই শেষ, সেটা নয়। অনেক ক্ষেত্রে এবং আমাদের NRSেই প্রায় 150 বেশি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, সেখানে সুস্থ রয়েছে বাচ্চা থেকে বড় বিভিন্ন বয়সের মানুষের হতে পারে এই ট্রান্সপ্লান্ট, সেখানে রয়েছে। তো আপাতত এইগুলো আমরা করতে পেরেছি এবং চেষ্টা করছি পরবর্তীকালে যেন আমরা অন্য যেমন কিছু জায়গায় আমাদের হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, কিছু কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউটেই হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে, এবং যেটা তো বোঝাই যায় যে এইরকম একটা বড় জিনিস, ট্রান্সপ্লান্টটা একটা বড় ব্যাপার। মানে স্পেসিফিক্যালি হার্ট ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এগুলো একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেটা হয়তো সবসময় মানুষের পক্ষে সেই ব্যয়টা বহন করা সম্ভব হয় না। কিন্তু আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো থেকে কিছু কিছু জিনিস হয়তো এখন বাইরে
কিছু টেস্ট করাতে হচ্ছে বা কিছু ওষুধ দিতে হচ্ছে, কিন্তু তাছাড়াও প্রায় মানে খুব অল্প খরচেই এটা করা যাচ্ছে, এখনো আমরা করতে পারছি এবং সরকার উদ্যোগ নিচ্ছে যাতে এটা মোটামুটি নিখরচাতেই করে নিতে পারে। তো এইগুলো থাকলো আজকের প্রশ্ন। এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আমি বলবো যে আমাদের এই প্রোগ্রামটা এরকমভাবে চলবে, শেষকালে আপনারা সেই প্রশ্নগুলোর কিছু ক্ল্যারিফিকেশন যেটা রাখবে সেইগুলোর জেনে নিতে পারেন, যাতে আপনাদের মনের যে অন্ধকার জায়গাটা রয়েছে সেটা যেন পরিষ্কার হয়ে যায় এবং আপনারা এই বার্তাটা আপনার পরিবার, আপনার পরিবারের বাইরে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জানাবেন, যাতে আমাদের এই উদ্যোগটা সফল হয়। নমস্কার। এবং ঠাকুরমা স্বামীজি আশীর্বাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করেছি প্রথম থেকেই, এবং আপনারা সবাই জানেন যে সকালবেলা এক সুন্দর আমাদের দীপানন্দ মহারাজের তত্ত্বাবধানে এবং আমাদের দেব মহারাজের আন্তরিক সহযোগিতা এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনে সকালবেলায় এক র্যালি হয়েছে এবং সেই র্যালিটা বিভিন্ন জায়গায় পরিক্রমা করে আমাদের এখানে শেষ হয়েছে। তারা মধ্যে অনেকেই যারা আছেন তারা আজকে অঙ্গদানের উপরে টপিকে একটা এসে রাইটিং করছেন। মানে সর্বাত্মকভাবে এখানে এমনভাবে প্রোগ্রামটা করা হয়েছে। স্বামী দীপানন্দ মহারাজ আজকে নেই, উনি বর্ধমানে গেছেন, কিন্তু উনি প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের বের করে রাখছেন যে কীভাবে হচ্ছে, এবং আমাদের দীপানন্দ মহারাজ মানে দেব মহারাজ উনি একদম অক্ষরে অক্ষরে পালন করছেন যাতে এই পুরো জিনিসটার মধ্যে একটা সার্বিক রূপ পায়। আমি প্রথমেই বলে রাখি যে রামকৃষ্ণ মিশন, মঠ মিশন এবং তাদের যে ভাবধারা বা তাদের যে ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি বললেন যে জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা, যেটা আমরা বলি, মানে আমাদের যদি আমরা এই থেকেই নিই, বিবেকানন্দ থেকেই নিই, যে দেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে, প্রত্যেকে মার মধ্যে যে অনুভূতি আছে, সেই অনুভূতিটাকে কিন্তু সবসময় টাকা দিয়ে কেনা যায় না। এবং সব থেকে জিনিস দেখবেন যে সবাই কেউ না, আমাদের রবীন্দ্রনাথও বলে গেছে আমাদের দাও সকল শূন্য করে, মানে যখন দেবে পুরো নিঃস্বারে দাও, নিঃস্বার্থভাবে দাও। তা সেই জন্য রামকৃষ্ণ মিশন ভাবধারা যখন এই যে অঙ্গদানের সঙ্গে একটা যেন ওতপ্রোতভাবে যুক্ত, কারণ বিভিন্ন রকমভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, ক্যাটারাক্ট অপারেশন থেকে আরম্ভ করে অর্গান ডোনেশন ক্যাম্প নিয়ে যখন আমরা প্রস্তাব দিলাম, দীপানন্দ মহারাজ কিন্তু এক বাক্যে বললেন যে না, এটা কাশীপুর উদ্যান বাটিতেই করতে হবে। এবং আমরা সত্যিকারের ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি বললেন যে না, আমরা কিন্তু ভাবিনি যে এরকমভাবে একটা স্বতঃস্ফূর্ত একটা আমরা মানে পাবো, সাড়া পাবো। এবং এই অঙ্গদান দিবসের প্রত্যেকটা দিক বিশ্বজিৎ ব্যানার্জি উনি পুরোটাই বলেছেন এবং বিভিন্ন জায়গা থেকে উনি উদাহরণ দিয়ে বলেছেন যেটা আমাদের এখন আধুনিক জীবনে, সমাজ জীবনে কতটা দরকারি। এই প্লেজ করাটা যে আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা এবং তার জন্যে শুধুমাত্র শুধু মানসিক পরিবর্তন করে এগিয়ে আসা, তাতে কিন্তু একটা বড় একটা বিপুল সামাজিক পরিবর্তন আসতে পারে। তা সেই জন্যেই আমাদের বেনারস মেডিকেল কলেজের উদ্যোগ থেকে এই রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। শুধু অ্যাওয়ারনেস বললে হবে না, যেটা বারে বারে আমাদের বলা হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান। যারা যারা এখানে আসবেন তারা তাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব, শিক্ষার্থী, ছেলে মেয়ে যারাই আসবেন তাকে কিন্তু এই অঙ্গদানের যে অঙ্গীকারবদ্ধতা, যে শপথ, সেটা কিন্তু জানাবেন। এবং যেহেতু খুব কম বয়স থেকে যারা স্টুডেন্ট তাদের মধ্যে যাতে এই ধ্যানটা যাতে ঢুকিয়ে দেওয়া যায়, সেই জন্য ক্লাস 7, 8, 9 নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আমরা কিন্তু প্রতি বছর এসে রাইটিং কম্পিটিশান হয় এবং তাদের মধ্যে বিভিন্ন রকম টপিক থাকে। তারা কারণ যখন বড় হবে তারা কিন্তু এটা জানতে পারবে যে এইটা কিন্তু কতটা দরকারি। আরেকটা জিনিস খুব দরকারি, সেটা হচ্ছে যে সত্যিকারে মানে আমরা তো মরে যাব না, আমরা কিন্তু সত্যিকারের কোনো রকমভাবে আমাদের জীবন থাকবে না, কিন্তু আমরা মরে যাওয়ার পরেও এই ফিলিংসটা তো আপনি ভেবে দেখুন, আপনি মারা গেছেন, আপনার প্রিয়জন মরে গেছেন, কিন্তু আপনার বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, সেই রক্তের জিনিস নিয়ে 8খানা লোক কিন্তু বেঁচে আছে। এবং শুধু তাই নয়, আপনার বদান্যতায় বা আপনার সামান্য সাহায্যার্থে সে পৃথিবীর আলো দেখছে, সে পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত রকম
আলো শুধু নয়, সমস্ত কিছু জীবনের প্রত্যেকটা জিনিসে অনুভব। হ্যালো, প্রত্যেকটা কিন্তু সে করছে, এবং এই জিনিসটা কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা। তা সেই জন্যে আমি একটা ছোট্ট একটা কীভাবে অর্গান ডোনেশন হয়, অর্গান ডোনেশন খুব একটা সরলীকৃত আমি একটা জিনিস আমি বলবো। বেশিরভাগই ক্ষেত্রে আমরা সহজ সরলভাবে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের কি অবস্থা আমরা দাঁড়িয়ে আছি, প্রতিদিন লোক মারা যাচ্ছে, আমরা কেউ লিভারের জন্য ওয়েট করে আছে, কেউ কিডনির জন্য ওয়েট করে আছে, কিছু লোক হয়তো জন্ম থেকেই তার কিডনির সমস্যা, সে কিন্তু বেশি দিন বাঁচবে না, একদম বাচ্চা অবস্থাতে। কিংবা এমন আছে যাদের সিরোসিস হয়েছে, লিভার ক্যান্সার হয়েছে, এমন হয়েছে যাদের হার্ট ফেলিওর হয়েছে, হার্টের কার্ডিওমায়োপ্যাথি আছে, যারা বেশি দিন বাঁচবে না। অত সেটা জন্মগত হতে পারে, জিনগত হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু এই অর্গান ডোনেশনের মাধ্যমে কিন্তু তাকে একটা পূর্ণ সুস্থ একটা জীবন দান করা যেতে পারে। এখন দেখা গেছে যে এই টুডেজ ডেট দ্যাট ইজ 55,000 ওয়েটিং ফর দিস অর্গান ডোনেশন, এবং প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে কিন্তু এইটা কিন্তু বেড়ে যাচ্ছে। সারা পৃথিবীতে এই যে অর্গান ডোনেশন যে প্রোগ্রাম চলে, বেশিরভাগই তার ডিপেন্ডেন্সি আছে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশন। ডক্টর ব্যানার্জি বলেন ক্যাডাভারিক মানে কি, কারা যে মৃতদেহ যারা থাকবে সেই মৃতদেহের অর্গান নিয়ে নেওয়া হবে, এবং যারা ওয়েটিং লিস্টে থাকবে, যারা অর্গান পেতে ইচ্ছুক বা অর্গানের জন্য যারা নাম লিখিয়েছেন, তাদের একটা নিয়ম করে তাদেরকে অর্গানটা দেওয়া হবে। এইটা বলা হয় ওয়েটিং লিস্ট। এই ওয়েটিং লিস্টে কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আর যেহেতু ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই একটা মিসম্যাচ, একটা পরিসংখ্যান বলছে যে 80,000 লোক ওয়েট করে আছে আজকের দিনে জাস্ট একটা কিডনি পাওয়ার জন্যে বা একটা লিভার পাওয়ার জন্যে। সুতরাং বুঝতে পারছেন যে একটা বিশাল ডিম্যান্ড করে আছে। কিন্তু আমরা কি করছি, আমরা আমাদের জীবনের যে একটা বড় অংশ আমরা আইদার পুড়িয়ে দিচ্ছি, নদীতে ভাসিয়ে দিচ্ছি, নাহলে আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। কী জন্যে? শুধুমাত্র একটা অন্ধ কুসংস্কার, কিছু রিলিজিয়াস মিসবিলিভ, আর কিছুটা আমরা না জানার জন্যে। কারণ অনেকের মধ্যে মনে করে যে যদি আমরা কোনো অঙ্গ যদি আমরা দিয়ে দিই, তাহলে পরের বার আমরা কিন্তু সেই অঙ্গ নিয়ে আমরা পৃথিবীতে আসবো না। আমরা কি সত্যি জানি পরে আমরা মানুষ হয়ে জন্মাবো কিনা? আমরা কি সত্যি জানি যে আমাদের ভবিষ্যতের পরে সত্যি কি আছে? হ্যাঁ, সুতরাং পুরোটাই তো একটা বিশ্বাসের উপরে নির্ভরশীল। কিন্তু যখন মানুষ আছে, যখন সায়েন্স আছে, তখন কেন আমাদের যে জীবন ভগবান দিয়েছে, সেই জীবনটাকে আমরা তো অনুভব করবই। আমরা শুধু তাই নয়, জীবনের পরেও আমরা পাস অন লাইফ, আমরা তো জীবন দিতে পারি না, কিন্তু এই মহৎ কার্যের মধ্যে উই ক্যান পাস অন লাইফ, আমাদের জীবনটা অন্য একটা জীবনের মধ্যে কিন্তু স্থানান্তরিত করতে পারি। এইটাই হচ্ছে আমাদের অর্গান ডোনেশনের মূল বক্তব্য। এবং 10 জন মারা যায় এবং উইদাউট অর্গান ডোনেশন, মানে যারা ওয়েটিং লিস্টে আছে তারা অর্গান পাচ্ছে না, তো তারা কেউ ডায়ালিসিসে আছে বা চিকিৎসা আছে। প্রত্যেকটা চিকিৎসা কিন্তু সবসময় সোজা হয় না বা ব্যয়সুলভ, সেই জন্য তারা কিন্তু মরে যাচ্ছে, তারা কিন্তু কোনো রকম ডোনেশন করতে পারছে না। এবং সব থেকে যেটা ম্যাডামও বললেন, ডক্টর ব্যানার্জিও বললেন যে কর্নিয়াল ব্লাইন্ডনেস, এটা প্রচুর আছে। আমরা গ্রামে গঞ্জে যেখানেই আমরা দেখি না কেন, প্রতি জায়গায় দেখি যারা দেখতে পাচ্ছে না, জন্ম বন্ধ হয়ে বড় হচ্ছে। আমাদের যে রামকৃষ্ণ মিশনে যে ব্লাইন্ড স্কুল আছে, আপনি গিয়ে দেখবেন তার কত লোক শুধুমাত্র একটা চোখের পাওয়ার জন্য ওয়েট করে আছে। তারা কিন্তু কোনো অংশে তাদের কম নয়, তা সব দিক থেকেই ভালো, শুধু ভগবান তাদের চোখটা দেয়নি। কিন্তু আপনার যদি একটা বদান্যতায় হোক, আপনার যদি এতে প্লেজের মাধ্যমে একটা কর্নিয়া পাওয়া যায়, সেই কর্নিয়া যদি তাদের মধ্যে কেউ পায়, তারা সারা জীবন আপনার মতোই একদম সুস্থ সবল স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারে। এবং কর্নিয়া অর্গান ডোনেশনে কর্নিয়া হচ্ছে সব থেকে ইজিয়েস্ট, এবং কর্নিয়ার শুধুমাত্র সামনের যে একটা ট্রান্সপারেন্ট লেয়ার সেটা নেওয়া হয়, কিচ্ছু তার মধ্যে সমস্যা থাকে না। সুতরাং কেউ যদি কর্নিয়া হচ্ছে আরেকটা সুবিধা কি, একটা অ্যাভাসকুলার অর্গান, মানে আমাদের যেমন কিডনি বা লিভার বা হার্ট একটা ভাস্কুলার অর্গান, বেশিক্ষণ যদি আমরা ওয়েট করি তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই অর্গানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কর্নিয়া যেহেতু অ্যাভাসকুলার অর্গান, আপনি যদি চান একটু যদি সময়ও যদি আপনি একটু মেনটেন করেন, তাহলেও কিন্তু কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যায়। সুতরাং কর্নিয়া ট্রান্সপ্লান্ট কিন্তু খুবই ইজি, এবং কর্নিয়া ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু কোনো রকম বেশি
লাগে না। এবং অনেক আই ব্যাংক আছে যেখানে তারা বললে পরে সঙ্গে সঙ্গে তারা কর্নিয়ার ওপরের লেয়ারটা তুলে নেবে, তুলে নিয়ে আপনাকে ছেড়ে দেবে। সুতরাং এই যে আমরা বলছি এই সামনেই যে লেয়ারটা, ট্রান্সপারেন্ট লেয়ারটা, এটাকেই বলে কর্নিয়া। এর মধ্যে কোনো অঙ্গ বিকৃতিও হয় না, কিছুই হয় না। সুতরাং আমার মনে হয় সবার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট ছোটো থেকে শুরু করলেও যদি মনে করেন আমাদের মধ্যে সবারই কিন্তু কর্নিয়া ট্রান্সপ্লান্টের জন্য এগিয়ে আসা উচিত, অ্যাটলিস্ট মরণোত্তর। এটা একটা, এই যে আমরা দেখি অনেকের ধরুন কেউ চোখে গুলি লাগে বা চোখে ধরুন অনেক সময় রং খেলার সময় দেখবেন চোখে কিছু আঘাত লাগে, একটা স্পট পড়ে যায়। এই যে স্পটটা পড়ে যায় এটাকে বলা হয় কর্নিয়াল স্ক্লেরোসিস। এই কর্নিয়াটা কিন্তু খুবই মহামূল্য। এই কর্নিয়াটা যদি আমরা রিপ্লেস করে দিই একটা নতুন কর্নিয়া, যারা মানুষ মারা গেছে, তাহলে কিন্তু সে নর্মাল দৃষ্টি দেখতে পাবে। এবার আসি কিডনিতে। কিডনিতে কি না, প্রায় 2.5 লক্ষ কিডনি পেশেন্ট এভরি ইয়ার মারা যাচ্ছে, এবং তার অনুযায়ী কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু অর্গান আমরা দিতে পারছি না। এবং মোর দ্যান 80,000 পেশেন্ট সাফারিং ফ্রম দ্য লিভার ডিজিজ, এবং 50,000 পেশেন্ট লিভার সাফারিং ফ্রম দ্য হার্ট ডিজিজ। সুতরাং একটা লং ওয়েটিং লিস্ট। আমরা কিন্তু একটা বড় অংশ আমরা সাহায্য করতে পারি সামাজিক স্তরে আন্দোলনের মাধ্যমে। তাহলে কিনতে হবে এই যে আনফর্চুনেট পিপল, দে ক্যান গেট লাইফ অ্যান্ড টু মেনটেন দ্য লাইফ। আমাদের ভারতবর্ষের কি সিচুয়েশন, অ্যানুয়ালি 1.6 lakhs ডাই উইথ এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। বুঝতে পারছেন যে কত লোক দুর্ঘটনায় মারা যাচ্ছে। তাদের যদি আমরা কিছু অংশ, যে আমাদের কেন বলা হচ্ছে গভর্নমেন্ট স্তরে বা কেন্দ্রীয় গভর্নমেন্ট স্তরে যে ট্রমা সেন্টার বানাও, ট্রমা সেন্টার বানানোর কারণ শুধুমাত্র যে সমস্ত পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে তাদেরকে তো ট্রিটমেন্ট করা অ্যাজ আর্লি পসিবল, এবং তাদের যাদের ব্রেন ডেথ হচ্ছে, ইভেন সার্কুলারি ডেথ মানে কি, যাদের হার্টও বন্ধ হয়ে গেছে। আমাদের বিজ্ঞানের এমনই সাফল্য, যাদের হার্ট বন্ধ হয়ে গেছে, যদি একটা অল্প সময়ের মধ্যে যদি তাদের যদি অর্গান রিট্রিভ করতে পারি, নিতে পারি, তাহলেও কিন্তু সেই অর্গানও কিন্তু বহুদিন চলতে পারে। সুতরাং সার্কুলারি ডেথ আর হচ্ছে ব্রেন ডেথ, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের অর্গান রিট্রিভ করা যায়, অর্গান নেওয়া যায়, এবং সেটা প্রতিস্থাপনও সম্ভব। এবং সারা বিশ্বের যেটা পরিসংখ্যানে আমাদের ইন্ডিয়ার অবস্থান কিন্তু খুব ভালো নয়। বিশ্বের যেমন ডিসিজ ডোনার প্রোগ্রাম, মৃত মানুষের যে কিডনি নেওয়া হয়, হার্ট নেওয়া হয়, বা প্যানক্রিয়াস নেওয়া হয়, স্কিন নেওয়া হয়, লিভার নেওয়া হয়, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম কিন্তু অতটা কিন্তু গড়ে ওঠেনি। আমাদের লিভিং ডোনেশন প্রোগ্রাম অনেক বেশি পেয়েছে। কিছু কিছু সেন্টার যেমন IKDRC গুজরাট, ম্যাড্রাস মিশন হসপিটাল, এবং কিছু কিছু তারা কিন্তু ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের উপরে জোর দিয়েছে, এবং এই তাদের যে আন্দোলনটাকে কিন্তু সব জায়গায়, নোটো হচ্ছে ন্যাশনাল অর্গান ডোনেশন অথরিটি, সোটো হচ্ছে স্টেট অর্গান ডোনেশন, তাদের মাধ্যমে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও কিন্তু ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশন হয়েছে SSKM-এ, কিন্তু সেটাও কিন্তু সংখ্যা খুবই নগণ্য। সুতরাং এই অর্গান ডোনেশনের মধ্যে কিন্তু সেইটাই আমরা বাড়াবার চেষ্টা করব। রিয়েল প্রবলেম হচ্ছে কি, স্কেয়ারসিটি অ্যান্ড ওয়েস্টেজ। আমরা বিভিন্নভাবে শুধুমাত্র অজ্ঞানতার কারণে আমাদের অর্গানগুলোকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। কিন্তু সেটা যদি আমরা সুষ্ঠুভাবে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি, আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, NGOs, রামকৃষ্ণ মিশনের মতো যারা প্রতিষ্ঠান, যারা সমাজসেবা করে থাকেন, তারা যদি এই আন্দোলনে সামিল হন, ব্রতী হন, তাহলে কিন্তু অনেক অংশকে কিন্তু এই যে প্লেস করানো হচ্ছে তাদের মাধ্যমে কিন্তু বহু লোক কিন্তু উপকৃত হতে পারে। এই সলিউশনটা কি তিনটে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট, যেমন বললাম সংস্কার থেকে মুক্ত হতে হবে, অজ্ঞানতা থেকে মুক্ত হতে হবে, ভয় থেকে মুক্ত হতে হবে, সায়েন্স থেকে জানতে হবে, এবং সঠিকটাকে তথ্যকে উপলব্ধি করতে হবে। তবে কিন্তু আপনি এই মন থেকে এই ইচ্ছাটা জাগবে, এবং একজনকে আপনি বলবেন যে না আমিও প্লেজ করেছি, তুমিও প্লেজ করো, তবে কিন্তু এই প্রোগ্রামের সার্থকতা। এবং কী ধরনের ডোনেশন হয়, একটা হচ্ছে লিভিং ডোনেশন। লিভিং ডোনেশন মানে কি, যাদের ধরুন দুটো অর্গান আছে, কিডনি দুটো আছে, একটা কিডনিকে প্রোটেক্ট করে, কিন্তু যদি ধরুন একটা ছেলে, মা বা বাবা বা ভাই বোন, তাকে আমরা বলি লাইফ রিলেটেড কিডনি ডোনেশন, তারা একটা কিডনি কিন্তু দিতে পারে, এবং ওই একটা কিডনি নিয়ে কিন্তু সারা জীবনই সে ভালো থাকতে পারে। লিভারের মধ্যে কিন্তু আমরা লিভার ট্রান্সপ্লান্টেশনের মধ্যে কিন্তু পুরো লিভারটা আমরা নিই না, লিভারের একটা ছোট্ট অংশ আমরা নিই, এবং যে অংশটুকু আমরা নিই সেটা কিন্তু আমরা রিজেনারেট করে যায়। সুতরাং যিনি দিচ্ছেন তিনি কিন্তু ভাবার কোনো কারণ নেই যে আমার কোনো পরবর্তীকালে লিভারের প্রবলেম হবে।
সুতরাং লিভার যারা দেয় লাইফ রিলেটেড ডোনেশন যেটা বলছি, তার ক্ষেত্রে কিন্তু ওটা সেফ এবং সবার ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসা উচিত। এবং আমাদের যেটা বেশিরভাগ প্রোগ্রাম গভর্নমেন্ট সেক্টরে চলে সেটা হচ্ছে লাইফ রিলেটেড ডোনেশন। মা বাবা ভাই বোন দাদা দিদি যারা খুব নিকটবর্তী, ইভেন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু যারা একই ব্লাড রিলেটেড নয় কিন্তু তাদের আমরা বলি ইমোশনালি রিলেটেড, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারি। আমি আসবো আরও কিছু কিছু জায়গায় আমাদের অর্গানটা পাওয়া তত সোজা নয়, আমরা সেই জন্য আমাদের ভেবে নিতে হয় যে এই অর্গানটা আমরা পাবো কী করে। হ্যাঁ, আমার সত্যিকার যাদের বাড়িতে কারো কিডনির সমস্যা আছে বা যারা এই সঙ্গে ভুক্তভোগী, যারা জানেন তাদের ডায়ালিসিস চলছে বা যারা কোনোভাবে কেউ না কেউ কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বা তাদের যুক্ত, তারা জানেন যে একটা কিডনি পাওয়া যে কী দুরূহ ব্যাপার। এবং কিডনি অনেক সময় আপনাদের কেউ দিতে ইচ্ছা করলেও সেই কিডনি আপনার ম্যাচও হতে পারে, নাও ম্যাচ হতে পারে, বা যিনি দাতা তারা হয়তো সুগার আছে, প্রেশার আছে বা কোনো একটা দুরারোগ্য জিনঘটিত অসুখ আছে, তার সেক্ষেত্রে আমি নিতে পারবো না। তাহলে আমি কিডনিটা পাবো কী করে? তারও পদ্ধতি আমরা আস্তে আস্তে বার করেছি, তাকে আমরা এক্সপ্যান্ডেড ডোনার পুল বলি আমরা। সেটা কি আমরা বলি সোয়াপিংটা কী জিনিস? সোয়াপিং মানে ধরুন একটা হাজব্যান্ড ওয়াইফ ওয়েট করে আছে কিডনি পাওয়ার জন্যে, একজনের ব্লাড গ্রুপ এ, একজনের ব্লাড গ্রুপ বি। এই আর বিকে কখনো দিতে পারবে না, চাইলেও দিতে পারবে না। বা উল্টোটা, যদি ধরুন আরেকটা হাজব্যান্ড ওয়াইফ বসে আছে, ওদেরও হচ্ছে এ বি, কিন্তু আমি যদি সোয়াপ করে দিই, এ কে দিল, বি কে দিল, তাহলে কিন্তু দুজনেই কিন্তু দুটো পরিবার কিন্তু বেঁচে গেল এবং তাদের কিন্তু ডোনার কিন্তু অসুবিধা হলো না, ডোনার কিন্তু পেয়ে গেল। এবং শুধুমাত্র সার্জারি খরচে কিন্তু দুটো পরিবার কিন্তু কিডনিও পেল এবং দুটো পরিবার বেঁচে গেল। এটা আমরা বলি সোয়াপ ডোনেশন। তো এইরকমভাবে অনেকভাবে আমরা কিন্তু কিডনির যাতে আরও পুল বাড়ানো যায়, আরও কিডনি যাতে লোককে দিতে পারে, লিভিং ডোনেশন, এরকম আমরা ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের যেটা আরও বেশি দরকারি হচ্ছে সায়েন্সের উন্নতির ফলে নতুন নতুন ওষুধ এসছে যেগুলো আমরা ইমিউনাইজেশনকে একদমই থামিয়ে রাখতে পারি। সেই জন্য আমরা বলি বিয়ন্ড ইভিওপি, যেটা কিডনির ক্ষেত্রে এটা সম্ভব। যে অনেক সময় যে আমরা বলি যে এই তো HL ম্যাচ হয়নি, এটা তো ব্লাড গ্রুপ ম্যাচ হয়নি, তাহলে তো আমরা কিডনি দিতে পারবো না, এটা কিন্তু সঠিক তথ্য নয়। যদি কারো ব্লাড গ্রুপ ম্যাচ নাও হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি। তার কারণ হচ্ছে কি, HLA ম্যাচ যেটা আমরা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সব থেকে আমরা মনে করি, সেটা কিন্তু কিডনিতে দরকার পড়ে না। সুতরাং একজন আনরিলেটেড যদি হয়, কেউ অল্ট্রুইস্টিক মানে কেউ কিডনি দিতে চাইছে, তাই সেও যদি আসে ডাক্তারের কাছে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে বলতে পারি এবং কিছু কিছু সিস্টেমের মধ্যে গিয়ে কিছু প্রোটোকল আছে, তার কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব। শুধু ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়, যিনি দিচ্ছেন তারও কোনো অসম্ভব মানে প্রবলেম হবে না এবং যিনি নিচ্ছেন তারও কিডনি বহুদিন চলবে যদি একটুখানি পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকে। সুতরাং এইভাবে কিন্তু আমরা এই যে ডিম্যান্ড আর স্কেয়ারসিটি, এটা কিন্তু আমরা মিসম্যাচ অনেকটা কিন্তু কমাতে পারি। এবার অনেকের প্রশ্ন আছে যে এই যে লিভিং অর্গান ডোনার যে আছে কীভাবে করা যেতে পারে। একটা ব্লাড করা যেতে পারে, কিডনি করা যেতে পারে, বোন মেরো করা যেতে পারে, লিভার করা যেতে পারে এবং প্যানক্রিয়াস করা যেতে পারে। প্যানক্রিয়াস কাদের জন্য ইম্পর্টেন্ট? ধরুন কেউ টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে আছে বা কেউ প্যানক্রিয়াটিক এমন প্রবলেমে আছে, প্যানক্রিয়াস, কারণ ইনসুলিনটা প্যানক্রিয়াস থেকে তৈরি হয়, সে সারা জীবনে ডায়াবেটিস নিয়ে ভুগবে এবং ডায়াবেটিস জনিত কারণে সে মারা যাবে বা অর্গান ড্যামেজ হবে। কিন্তু আমি যদি প্যানক্রিয়াসটা যদি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি, তাহলে কী হবে? তার একটা নতুন প্যানক্রিয়াস পেলে সেখান থেকে সারা ইনসুলিন বেরোবে, তাহলে সেক্ষেত্রে আমরা প্যানক্রিয়াটিক ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। সুতরাং প্যানক্রিয়াস কিন্তু একটা বড় অংশ, যেখানে কিন্তু ট্রান্সপ্লান্টের মাধ্যমে বহু লোককে কিন্তু বাঁচানো যেতে পারে। এটা হচ্ছে একটা মানুষ কতজনকে তারা কিন্তু অর্গান ডোনেট করতে পারে। আপনি দেখুন একটা লম্বা লিস্ট। কেউ যদি চায়, একটা ধরুন বাচ্চা ছেলে হোক, একটা মধ্যবয়স্ক ছেলে হোক, সে কিন্তু এতগুলো অর্গানকে কিন্তু সে দিতে পারে এবং এতগুলো লোক সে কিন্তু বেনিফিটেড হবে। এক দুটো আই দিতে পারবে, লাংস দিতে পারবে, হার্ট দিতে পারবে, লিভার দিতে পারবে, প্যানক্রিয়াস দিতে পারবে, বোন কার্টলেজ দিতে পারবে, ব্লাড ভেসেলস দিতে পারবে, কিডনি দিতে পারবে, ইন্টেস্টিন দিতে পারবে, মাসল দিতে পারবে, স্কিন দিতে পারবে, ল্যারিংস দিতে পারবে, হ্যান্ড ট্রান্সপ্লান্টেশন হয় এবং ফিঙ্গার দিতে পারবে। এবং প্রত্যেকটা কিন্তু একটা পরীক্ষিত সাকসেসফুল অর্গান ট্রান্সপ্লান্টেশন আছে। সুতরাং আমাদের এখনকার যে পরিকাঠামো আছে, আমাদের যে পরিষেবা আছে এবং এখনকার যারা প্রাইভেট সেক্টরসগুলো আছে, তারাও কিন্তু এই পরিকাঠামো এমনভাবে করে দেওয়া আছে যাতে কোনো মৃত ব্যক্তি যেখানে অর্গান ডোনেশনের ইচ্ছুক হয়েছে, যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য রিট্রিভ অর্গানস বলা হয়, সেটা কিন্তু করা যেতে পারে। যেটা আমি বললাম, এতগুলো আমরা দেওয়া যেতে পারে এবং প্রত্যেকটা কিন্তু দরকারি। কারণ এমন হতে পারে যারা হার্ট ভাল্ব
হ্যাঁ, আমাদের বলি মাইট্রাল ভাল্ব হয়, অ্যাওর্টিক স্টেনোসিস ভাল্ব থাকে, সেই ভাল্ব রিপ্লেসমেন্টের সঠিক ভাল্ব পাওয়া যায় না। সুতরাং ওই যে ভাল্ব আমি প্রিজার্ভ করে রাখলেন, সেই ভাল্ব কিন্তু রিপ্লেস করে দেওয়া যাবে এবং তাতে কিন্তু একটা লোক কিন্তু অনেক দিন কিন্তু বেঁচে যাবে। এটা হচ্ছে কাদের ক্ষেত্রে আমাদের অর্গান ট্রান্সপ্লান্টেশন লাগে, যে অর্গানটা আমরা ড্যামেজ হয়েছে শুধু সেই অর্গানটাই রিপ্লেস করতে পারি। এবং কারা অর্গান দিতে পারবে, ইউজুয়ালি বলা হয় 50 to 60 ইয়ার্স যারা আছে তাদের মধ্যে অর্গানটা নিয়ে নেওয়া ভালো। এই কারণে ভালো, যত বেশি বয়স বাড়ে তাদের কিডনি যেমন হচ্ছে কিডনি এজিংয়ে হয়, অন্যান্য হার্টের সমস্যা থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, ব্লাড ভেসেলস থাকে, তাদের কিন্তু একটা বয়সজনিত কারণে আমরা যে ওষুধগুলো দিই সেগুলো তাদের একটা সাইড ইফেক্ট থাকতে পারে। সেই জন্য আমরা বলি 50 থেকে 60-এর মধ্যেই আমাদের কিন্তু অর্গান যারা দিতে চাই দিলে খুব ভালো। এটা হচ্ছে লিভিং অর্গান ডোনেশন বলছে। লাইভলি মানে মৃত্যুর চেয়ে কোনো নেই, মৃত্যুর মরলেও আমরা মোটামুটি খুব এজেন্ট আমরা নিই না, কিন্তু নিলেও পরে যে অর্গানটা নিই আমরা সেটাকে কিছু কিছু পরীক্ষার মাধ্যমে চেক করে নিই যে অর্গানটা নেওয়া হচ্ছে, রিট্রিভ করা আছে, সেই অর্গানটা চলবে তো, যার মধ্যে বসানো হবে সেটা ম্যাচ করবে তো, বা যাকে আমরা দেবো সেটা বেশি দিন চলবে তো। মানে আমি একটা আমি মার্জিনাল ডোনার বলি, দিলাম কিন্তু একটা ইয়াং ছেলেকে, সে হয়তো 3 বছরই হয়তো বাঁচলো না, তাহলে কিন্তু সেই ডোনেশনটা কিন্তু আমরা এগোবো না। কেন এগোবো না? কারণ ওকে আরও অনেক বছর বাঁচতে হবে, তাকে সেই কিডনিটা দেবো যেটা একটা 20 বছর বাঁচবে বা 20 বছর চলবে। এইভাবে কিন্তু আমাদের সিলেকশন করতে হয়। এটা হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ডিজিজ ডোনারের ক্ষেত্রে আমরা কিডনি নেবো বা অর্গান নেবো বা অর্গান নেবো না, তাদের মধ্যে একটা হচ্ছে যদি কোনো পেশেন্টের ক্যান্সার থাকে, যদি কোনো আগে থেকেই কোনো রেনাল প্রবলেম থাকে, যদি কোনো একটা ড্রাগ অ্যাবিউজ হয়, বা যদি হেপাটাইটিস বি সি পজিটিভ থাকে, বা তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অর্গান তাদের কাছ থেকে আমরা নেবো না, কারণ সেই অর্গান চলবে না। এবং তাদের যদি কোনো HIV থাকে, সেই HIVটা যার অর্গানে বসবাস সেখানে তাকে পৌঁছে যাবে, কোনো একটা যদি সংক্রমণ ঘটিত রোগে সে মারা যাবে। সুতরাং এগুলো আমাদের কিন্তু দেখে নিতে হয়। আর রিলেটিভের কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে যারা খুব বাচ্চা বয়স 6 ইয়ার্স বা যাদের হাইপার টেনশন আছে বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু নিই না। কিন্তু এখন যে গাইডলাইনগুলো বলা আছে, যদি 1 ড্রাগ উইথ হাইপার টেনশন, 1 ড্রাগ উইথ ডায়াবেটিস উইথ নো অর্গান ড্যামেজ থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ডোনার হিসেবে নিতে পারি। ধরুন একটা ছেলে, তার মা তার ছেলেকে দেবে, ছেলের বয়স হচ্ছে হয়তো 8 বছর বা 9 বছর, কিডনিটা নষ্ট হয়ে গেছে, তার বাবার সঙ্গে ম্যাচ নেই, মায়ের সাথে ম্যাচ আছে, কিন্তু মা ডায়াবেটিক, কিন্তু মার ডায়াবেটিসের সুগার তেমনভাবে চলে না, বা গ্লুকোজ ইম্প্যাক্ট বা সুগার ওষুধ খেলেও কোনো টার্গেট অর্গান ড্যামেজ হয়নি, প্রোটিনুরিয়া নেই, চোখ ভালো আছে, তারাও কিন্তু আমরা এখন তাদেরকে ডোনার হিসেবে কিন্তু আমরা সিলেকশন নিচ্ছি, যদিও মার্জিনাল ডোনার। কিন্তু আমরা দেখা গেছে এই ছেলেটা যদি আমরা ওয়েটিং লিস্টে থাকি ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের জন্য, ভার্সেস এই মায়ের থেকে যদি আমরা কিডনি দেওয়া যায়, এ কিন্তু অনেক বেশি দিন বাঁচবে, বেশি ভালো করে বাঁচবে। সেই জন্য দেখে বলা আমার বডি মার্জিনাল ডোনার। এবার হচ্ছে স্কিন দিয়ে বেশি বলার দরকার নেই, তার কারণ হচ্ছে স্কিনটা আরও খুবই সোজা, কিন্তু স্কিন ব্যাংক আছে, বেশি ক্ষেত্রে যাদের বার্ন হয়, বিভৎসভাবে পড়ে যায়, সেই কিন্তু স্কিন ট্রান্সপ্লান্টেশন কিন্তু তাদের ক্ষেত্রে খুব উপকারী। এবার হচ্ছে ডেথ। আমরা ডেথ সম্বন্ধে আমাদের ভাবি কি, ডেথ মানে হচ্ছে এন্ড পয়েন্ট। আমাদের ডেথ সম্বন্ধে আমরা জানি না, মৃত্যুর পরে কী আছে জানি আমরা কেউ জানি না, কিন্তু আমরা একটা অন্ধকার কুসংস্কার যে আমাদের বৈতরণী পার করতে হবে, কেউ হয়তো ভাবে যে গরুর লেজ ধরে বেরোবো, কেউ ভাবে অনেক রকম বিভিন্ন রকম রিলিজিয়াসে বিভিন্ন রকম রয়েছে। কিন্তু সত্যিই তো আধুনিক মানে বিজ্ঞানের মনস্কতায় তো আপনি চিন্তা করে দেখুন, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণই আপনি আছেন, আপনি যে মরে গেলেন ততক্ষণ তো আপনি নেই। হ্যাঁ, সুতরাং আপনি একটা ছবি বা একটা ছবির উপরে মালা, তারপরে বেশি কিছু নেই। সুতরাং আপনি যদি কোনো একটা মহৎ কাজ করে গেলেন এবং আপনার যে অর্গ্যানটা যদি আপনি কাউকে পাস অন করে গেলেন, আপনার যে প্রিয়জন মানুষ সেই লোকের মধ্যে আপনাকে খুঁজে পাবে। এটাই অর্গান ডোনেশন সব থেকে বেশি সার্থকতা। এবং আমরা যে ডেথ বলি, ডেথ আমাকে একটা ডেথ ডিক্লেয়ার করার সময় তো ডেথ ডিক্লেয়ার করতে হয়, 2 ধরনের আমরা ডেথ ডিক্লেয়ার করি। একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডেথ, একটা হচ্ছে ব্রেন স্টেম ডেথ, যেটা ডক্টর ব্যানার্জি বললেন যদি কোনো স্নায়বিক যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, সেটা যদি নষ্ট হয়ে যায় সেই মানুষ কখনোই পূর্ববর্তী অবস্থায় ফিরে আসবে না, তাকে বলে ব্রেন ডেথ। তাকে সেটা সময়ের অপেক্ষা মারা যাবে। আর একটা হচ্ছে সার্কুলেটরি ডেথ, মানে হচ্ছে হার্ট স্টপ হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, সুতরাং ব্রেনেও রক্ত পৌঁছাবে না, অন্যান্য অর্গানেও রক্ত পৌঁছাবে না। তাহলে আমরা যেটা লেম্যানরা যেটা আমরা ভাবি ডেথ, ডেথ মানে বোথ ডেথ, মানে সার্কুলেটরি ডেথ প্লাস ব্রেন স্টেম ডেথ। কিন্তু অর্গান ডোনেশনের ক্ষেত্রে সেই সমস্ত যারা প্রাধান্য পাবে যারা ব্রেন স্টেম ডেথ, মানে আমাদের নিউরোলজিক্যাল প্রবলেমটা কাট অফ হয়ে গেছে কিন্তু হার্ট তখনও কিন্তু পাম্প করছে, তার মানে যে সমস্ত অর্গানগুলো নেওয়া যাবে
তাদের মধ্যে কিন্তু রক্ত সঞ্চালন চলেছে। তাই সেই সমস্ত অর্গান যদি আমরা নিই, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অর্গান কিন্তু সুন্দরভাবে চলবে, যাকে আমরা প্রতিস্থাপন করব। এই ব্রেন স্টেম ডেথের জন্যে কমনেস্ট কারণ হচ্ছে, বহু লোকে দেখবেন কারো পরিবারের মধ্যে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলি না, ব্রেন, কারো হেমারেজ হয়েছে, কারো হচ্ছে ইসচেমিক স্ট্রোক হয়েছে। অনেকে এটা যদি খুব বেশি মাত্রায় হয়ে থাকে তাহলে দেখবেন যে সেই লোককে ডাক্তার বলে দেয় যে না, এর রক্তক্ষরণ এতটাই বেশি হয়েছে, কিন্তু আর বাঁচানো সম্ভব নয়, শুধু এটা সময়ের অপেক্ষা। বা অনেক সময় বলা হয় যে এটা এতটা ব্রেনের অংশ ছড়িয়ে গেছে যে কিন্তু ফিরবেন না, আপনি জাস্ট ওয়েট করে যান, যদি হয়। এই যে হয় না, যখন থেকে আপনি ডাক্তার একটা নেগেটিভ শুরু করে দিয়েছে, তখনই বুঝবেন কিন্তু পেশেন্ট কিন্তু একটা ব্রেন ডেথের দিকে এগোচ্ছে। এই সময় যদি প্রাইমারি ফিজিশিয়ান যিনি আছেন, বা গ্রিফ কাউন্সিলর, বা যিনি হসপিটাল যে ভর্তি আছেন, বা ট্রমা কেয়ার সেন্টার, সেই সময় যদি আপনি কাউন্সেলিং শুরু করে দেন, বা কোঅর্ডিনেটর, ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর আমরা এটা বলি, এগুলো মানে সায়েন্টিফিক টার্মস, তারা যদি এসে মানুষকে বোঝায় যে দেখুন আপনার এই পরিবারের এই সদস্য, সে একটা ইয়াং হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, বা একটা মধ্যবয়স্ক একটা কোনো একটা হেমারেজে মারা গেল, কিন্তু আপনি যদি কিডনি দেন, আপনি যদি হার্ট দেন, আপনি যদি লিভার দেন, তাহলে বহু মানুষের উপকার হবে। সেই ব্রাহ্ম মুহূর্তে আপনারা না বলবেন না। এই কারণে না বলবেন না, আপনি ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। আপনাকে অনেক সময় পেশেন্ট ডাক্তারবাবু বলে যে আচ্ছা ভেন্টিলেশনে দেবো কি দেবো না, আমরা কি ডিএনআর দেবেন কি দেবেন না। ডিএনআর মানে নো ট্রিটমেন্ট, আমরা আইদার পয়সা দিয়ে চালাতে পারছেন না, বা আমরা পিসফুল ডেথ চাইছেন, বা আপনি চাইছেন যে না উনি মারা যান, আমাদের কিছু সমস্যা। এই সময় আপনারা কিন্তু কোনোদিনই না বলবেন না। যদি আপনার গ্রিফ কাউন্সিলর বা আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যার আন্ডারে আপনি ভর্তি আছেন, তিনি অর্গান ডোনেশনের জন্য আপনাকে রিকোয়েস্ট করেন। কারণ কি, এই অর্গান ডোনেশন ব্যাপারটা কিন্তু খুব সোজা, যতটা কঠিন বলে মনে হয় ততটা কিন্তু কঠিন নয়। যদি আপনি তখন গ্রিফ কাউন্সিলর যখন আপনাকে বললো, বা আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান বললো যে আপনি কি দিতে ইচ্ছুক, যদি আপনি হ্যাঁ বলেন, এবং ওরা ছোট্ট একটা ফর্ম আছে, ওখানে আপনি যদি সই করেন, ওরা সঙ্গে সঙ্গে আমাদের স্টেট অর্গান ডোনেশন ফোরাম আছে, ওরা ওখান থেকে একটা ফোন করে দেবে। ওই ফোন করলে ওদের একটা সিস্টেম আছে, সিস্টেমটা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে গিয়ে ওটা রান করা শুরু হয়ে যাবে। সেই রান করার মধ্যে ওদের একজন টিম আছে, তাদের টিমের মধ্যে যে অর্গান যারা নেবে, কেউ হয়তো হার্ট নেবে, কেউ হয়তো লিভার নেবে, কেউ হয়তো কিডনি নেবে, তাদের প্রত্যেকের টিমের সঙ্গে তাদের একটা অ্যালার্ট সিস্টেম আছে, সেখানে চলে যাবে। ওই অ্যালার্ট সিস্টেমে যাদের যে হেড, যে প্রিন্সিপাল হতে পারে, কোঅর্ডিনেটর হতে পারে, তারা কী করবে, সঙ্গে সঙ্গে তাদের সার্জেন্ট পাঠাবে কোথায় না, যেখান থেকে সেই পেশেন্টটা ভর্তি আছে, এবং সেখান থেকে ওরা সেই অর্গানটাকে রিট্রিভ করবে। সেই অর্গানটাকে রিট্রিভ করার পর, এবং তারা অ্যাডমিনিস্ট্রেটিভের সহযোগিতায় গ্রিন করিডোরের মাধ্যমে যেখানে যেখানে দরকার, ধর একটু ওয়েটিং লিস্ট করা আছে, ধরুন অ্যাপেলোতে আমার হার্টের জন্য 15খানা পেশেন্ট বাকি আছে, তাদের ওয়েটিং লিস্ট প্রায়োরিটি দেওয়া আছে, হ্যাঁ, হয়তো এনআরএসে 3টে আছে, পিজিতে 4টে আছে, অন্য 5টা আছে, প্রত্যেক সেন্টারে চলে গেল। ওরা আগে থেকে কিন্তু ওদের ঠিক করা আছে, যদি কোনো অর্গান আসে আমাদের এই লোকটা প্রথম 4জনকে আমাদের পাওয়া যাবে। ওই 4জনকে আমাদের ডাকা হলো, ওই 4জনের ক্ষেত্রে ক্রস ম্যাচ করা হলো, এবং ওদের যে সার্জিক্যাল টিম তারাও রেডি, এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসে উইদিন 4 to 5 আওয়ার্সের মধ্যে সেটা কিন্তু ক্রস ম্যাচ করে, ওই রাত্রে হোক বা দিনে হোক বা দুপুরে হোক, ওটা কিন্তু কিডনিটা হোক, হার্ট হোক, লিভার হোক, ট্রান্সপ্লান্ট করে যাওয়া যাবে। এবার কি এখন গভর্নমেন্টের কী প্রোটোকল? গভর্নমেন্টের প্রোটোকল হচ্ছে, যদি কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা যদি প্রাইভেট কোনো অর্গানাইজেশন বা হসপিটালে মারা যায়, তাহলে তার যে অর্গানগুলো রিট্রিভ হবে, তার একটা যাবে হচ্ছে গভর্নমেন্টে, একটা যাবে ওই প্রাইভেটে। গভর্নমেন্টের কোথায় যাবে? গভর্নমেন্টের সেই সমস্ত সেন্টারগুলোতে যাবে যেখানে আপনার ট্রান্সপ্লান্টেশন হয়। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু মানে হেডকোয়ার্টার হচ্ছে এসএসকেএম রোড, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে একদিন কারো কিডনি পাওয়া গেলে একটা কিডনি চলে যাবে এসএসকেএমে, একটা কিডনি সেই হসপিটাল তার অথরিটি ঠিক করবে ওই কিডনিটা কাকে দেওয়া হবে। এইভাবে কিন্তু পুরো অর্গান ডোনেশন সিস্টেমটা চলে। সুতরাং ওই ব্রাহ্ম মুহূর্তে আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা হচ্ছে, এই অর্গান ডোনেশনে যেটা আমাদের মেইন চ্যালেঞ্জ, মানে যে অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা, শুধু আপনি নয়, আপনি শুধু একটা জিনিস কথা মনে রাখবেন, যখন ওই মুহূর্তটা আসবে, একটা বাচ্চা ছেলে, 8 বছরের বাচ্চা বা একটা 15 বছরের বাচ্চা, তার পরিবার, মা বাবা, একটাই মাত্র সন্তান, হ্যাঁ, তার কিডনি নেই, কিন্তু ওই একটা লোক মরে গেছে, সে ফিরবে না, আপনি তাকে একটু পুড়িয়ে দেবেন, তাকে হয়তো আপনি কবর দিয়ে দেবেন, কিন্তু সেই কিডনিটা পেয়ে গেলে সেই বাচ্চাটা কিন্তু 20 বছর ধরে বাঁচবে। সেই বাচ্চাটা, এই যে দান, এই দানটার কি কোনো প্যারালাল কিছু আছে? আমরা পয়সা দিতে পারি না, আমরা এর মধ্যে আমি তো কিছু, আপনার তো কিছু ক্ষতি হচ্ছে না, একটা তো মরেই যাবে, তাকে আপনি নষ্ট করে দেবেন, সে হয়তো জানতেও পারলো না, কিন্তু ওই যে আপনি হার্টটা কাউকে দিলেন,
সেই হার্টটা যখন আপনি সে যখন আপনার কাছে কথা বলবে, সে যখন আপনি যখন জানতে পারবেন, তখন আপনি বাঁচবেন আমার এই ছেলেটা, আমার এই ধরুন এমন তো হতেই পারে কোনো একটা বাচ্চা ছেলে মা বাবার সাথে বোট ট্রাফিক অ্যাক্সিডেন্ট মারা গেছে বা বাবা বেঁচে গেছে, ওই হার্টটা একটা ছেলে পেলো, বাবা কিন্তু সে জানবে যে ওই হার্টটা কিন্তু ছেলের ওপর, ওই লোকটার মধ্যে কিন্তু আমার ছেলের হার্টটা আছে। এই যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু মানে ইমেন্স রিয়েলাইজেশন, এটা কিন্তু কোনো টাকা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, এবং আমি এটা বলতে বলতে একটা ছোট্ট ঘটনা বলি, যদি ঘটনা নয় সত্যি ঘটনা এটা, সেটা হচ্ছে যে দুটো আমি অনেক জায়গায় এটা করেছিলাম যে একটা ঘটনা হয়েছিল যখন তো হার্ট ট্রান্সপ্লান্টেশন তখন কিন্তু অতটা বেশি হতো না, খুব কম ছিল। মানুষ নিজের পরিবারকে, মানুষের মধ্যে তার ছায়াটা যে কীভাবে দেখতে চায়, কতটা যে আকুতি থাকে, হ্যাঁ, সেটা কিন্তু মানে যে দিয়েছে বা জানে সে বলতে পারবে। একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে একটা বিদেশি ঘটনা এটা, সেটা হচ্ছে যেমন ডক্টর ব্যানার্জি একটা ঘটনা বললেন, এরকম মানে সহস্র ঘটনা আছে যার বলে শেষ করা যাবে না। যে কিডনি ডোনেশন, যে হিন্দু মুসলিম খ্রিস্টানের সমস্ত বৈষম্য পেরিয়ে একজনকে অল্ট্রুইস্টিক অ্যাটিচিউড নিয়ে কীভাবে মানুষকে হেল্প করতে পারে এবং তার যে রিয়াকশান কীভাবে মানুষ হতে পারে, এটা হচ্ছে কি হৃদয় পরিবর্তনের কাহিনী। এটা কিন্তু সত্যি ঘটনা। কী হয়েছিল, একজন প্রেমিক প্রেমিকা ছিল, দুজনকে প্রত্যন্ত ভালোবাসত এবং এত ভালোবাসত যে এমনভাবে হয় যে যদি কেউ মারা যায় তো অন্য একজন কিন্তু সে সুইসাইড করে ফেলবে, এমনভাবে ভালোবাসত। কিন্তু সত্যিকারের ঘটনাক্রমে একদিন কিন্তু তার যে প্রেমিকা, সে কিন্তু সত্যি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো এবং মারা গেল, এবং মারা গেল মানে ব্রেন ডেথ হলো। কিন্তু ওকে অনেকভাবে কষ্ট করে কিন্তু ভেন্টিলেশন থেকে বের করা গেল না, এবং ডাক্তার বললো কিন্তু ওনার কিন্তু ব্রেন ডেথ, কিন্তু আর বাঁচানো যাবে না। তখন কিন্তু ওদের পরিবার, এদের যে প্রেমিক, তারা বললো যে ঠিক আছে, ও তো মারাই যাবে, তারা আমরা অর্গান ডোনেশন করবো। নিয়ে ওর যা দেওয়া হলো তার মধ্যে একজন হার্ট একজন পেল। কিছুদিন পরে ঘটনার চক্রে, ইউজুয়ালি তো আমরা তো এগুলো এক্সপোজ করি না, বলি না, কিন্তু কোনোভাবে ও জানতে পেরে গেছে তার হার্ট কার কাছে আছে। খবর নেই, জানা গেল হার্ট পেয়ে গেছে দূরের ডিস্ট্রিক্টের কোনো একটা ভদ্রমহিলার কাছে। সেও একটা শিক্ষিত ভদ্রমহিলা, একটা জায়গায় আছে। খুঁজে 19 বছর বয়স ভদ্রমহিলার, এবং তার কাছে গেছে। এবং তাই না, এবং আলটিমেটলি যেটা ঘটনাটা ঘটেছে, শুধু তাকে বিয়ে করেছে তার যে পুরনো প্রেমিককে ভালোবাসার নিরিখে। সে কিন্তু জানছে যে আমি যাকে ভালোবাসি সে তো ভালোবাসি স্ত্রী, কিন্তু তার হার্টটা আছে তার আগের পুরনো প্রেমিকার হার্ট। মানে কতটা রিয়ালাইজেশন, কতটা ইমোশনাল ইনফ্লুয়েন্স এখানে প্লে করে। হ্যাঁ, এবং একটা ছোট্ট ভিডিও আছে, আমি এক্ষুনি জাস্ট 30 সেকেন্ডের ভিডিও দেখাবো, যে এটা নিয়ে সিনেমাও হয়েছে, যে এই যে অঙ্গদানের যে অনুভূতি, এই যে কনসেপশন, এইটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে। শুধুমাত্র কিছু সায়েন্টিফিক মানে টক বা সায়েন্টিফিক সাজেশনস নিয়ে কিছু হবে না, এটা আপনাকে ভেতর থেকে আসতে হবে। এবং এটা একটা কিন্তু সামাজিক বলে আমাদের কিন্তু মান্যতা দিতে হবে, তবে কিন্তু এটা সম্ভব। এবার আমি খুব শর্টে শুধুমাত্র কতগুলো আমি বলে দিই, যে বডি ডোনেশন আমরা অনেকেই বলি অঙ্গদান করি। অঙ্গদানের পুরো বডিটা দেওয়া যেতে পারে, নর্মালি দেহদান। দেহদানটা কীভাবে কাজ হয়, সেটা হচ্ছে অ্যানাটমি পড়ানোর জন্য লাগে বা ডিসেকশনের জন্য লাগে। এনআরএস কিন্তু এটা কিন্তু বহু প্রতিক্রিয়া। হ্যাঁ, এনআরএসে কিন্তু বহু বিশিষ্ট লোকে তারা অঙ্গদান করেছে, তাদের অঙ্গ কিন্তু পড়াশোনার কাজে ইউজ হয়েছে। এছাড়া হচ্ছে আমরা কীভাবে এই আন্দোলনের শরিক হতে পারি, একটা হচ্ছে বিকামিং এ ডোনার। কোনোভাবে আমরা ডোনার হলাম, আমরা কিডনি দিলাম, বা এই আন্দোলনের শরিক হওয়া মানে আজকে যেমন আমি এসেছি এনআরএস থেকে, আঙ্কুশ মিশন যেমন আমাদের অ্যালাউ করেছে বলার জন্যে, তেমনি আমরা আপনাদের যা ফোরামে, আপনার ফেসবুক ফোরাম হতে পারে, আপনাদের ক্লাব ফোরাম হতে পারে, আপনাদের অফিস ফোরাম হতে পারে, প্রত্যেক ফোরামে ছোটো ছোটো করে এরকম প্রোগ্রাম করে অ্যাওয়ারনেস করবেন, এবং তাতে কি দেখবেন এইটা কিন্তু অনেকটা বড় একটা বিস্তৃত ভয়ে এটা বিস্তার করবে। আর ট্রান্সপ্লান্ট কিছু জিনিস আমাদের লাগবে, কোঅর্ডিনেটর কালচার আমাদের নাও লাগতে পারে, যে এই পুরো যে ট্রান্সপ্লান্টের পুরোটা কে, সেকে বলে ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর। উনি পুরো যে সিস্টেমটাকে কিন্তু গাইড করেন। এবার হচ্ছে ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটরের অনেকটা কাজ আছে, গ্রিফ কাউন্সেলিং করা, অ্যালোকেশন করা, যে সমস্ত অর্গান রিট্রিভ হবে সেগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, সঠিক সময়ে গ্রিন করিডোর পাওয়া,
অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে সেগুলোকে সহযোগিতা করা বা গ্রিন করিডোর তৈরি করে দেওয়া, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে রাস্তাকে ঠিক করে দেওয়া, আমি আসছি এগুলো। এবং প্রত্যেকটা কিন্তু একটা অ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু চাইলেই করতে পারবো না, বা আমরা মানে কোনো ইলিগাল কিছু কাজ করতে পারবো না। সব কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে অর্গান ডোনেশন অ্যাক্ট আছে, বলে হোতা অ্যাক্ট। এবং বিভিন্ন অ্যাক্টে বিভিন্ন রকম আছে, সেগুলো আমাদের যারা অর্গান ট্রান্সপ্লান্টেশন যুক্ত তাদের আমাদের জানতে হয়। আরেকটা জিনিস বললাম, এই যে সোয়াপিং যেটা বললাম, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে রেসিপিয়েন্ট 1 অ্যান্ড রেসিপিয়েন্ট 2 তারা কিন্তু ওয়েট করে আছে যে কিডনি পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদের ওয়াইফ হতে পারে বা তাদের কোনো বন্ধুস্থানীয় দাদা হতে পারে বা কেউ হতে পারে, তারা অর্গান দিতে ইচ্ছুক, কিন্তু যেহেতু তার নিজস্ব রিলেটিভ দিতে পারছে না, তারা ক্রিস করে দিচ্ছে, মানে একজন অন্যজনকে দিচ্ছে। ফলে কী হচ্ছে, দুটো পরিবার কিন্তু কিডনিও পেয়ে গেল এবং তারা কিন্তু বেঁচেও গেল এবং তাদের খরচাও কমে গেল। আচ্ছা, নোটোর দিকে আমরা যাচ্ছি না। অর্গান রিট্রিভিং বিভিন্ন রকম হসপিটাল আছে, আপনি ওয়েবসাইটে গেলে কোন হসপিটাল এরা রিট্রিভ করে, কোন হসপিটাল করে আপনি পেয়ে যাবেন। এবং একটা ইনস্টিটিউশন অনেকগুলো অর্গান ট্রান্সফার করতে পারে, বা একটা ইনস্টিটিউশন কোনো একটা পার্টিকুলার অর্গানের জন্য সীমাবদ্ধ হতে পারে। সেই জন্য আমাদের ইনস্টিটিউশনকে 3 ভাগে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। অনেক মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আছে, তারা একই সাথে হার্টও করে, লিভারও করে, কিডনিও করে। সুতরাং এইভাবে আমাদের গ্রেডিং করা হয়। কিন্তু প্রবলেমস কিন্তু সেই এক জায়গাতেই আমাদের দাঁড়িয়ে আছে, যে আমরা সবাই তো শিক্ষিত নই, আর আমরা যতই আমরা নিজেদের বলি আমরা খুব বিজ্ঞান মনস্ক, আমরা কিন্তু কোনো একটা জায়গাতেই দুর্বল মুহূর্তে আমরা কিন্তু নিজেদের শিক্ষা অজ্ঞানতা ছেড়ে ফেলতে পারি না। কোনো সময় একদম যখন মুহূর্তে আমরা যখন বলতে হয় ইয়েস আই ওয়ান্ট টু ডোনেট মাই অর্গান, তখন কোনো জায়গায় আমরা চাপে, পারিপার্শ্বিক চাপেও বলি যে না, আমরা অর্গান দেবো না। এইটা কিন্তু খুবই উদ্বেগের বিষয় শুধু নয়, খুব ব্যথাদায়ক অলসো। তা কেন? এই যে রিলিজিয়াস আছে, হিন্দুর ক্ষেত্রেও যে বিলিভ আছে যে আমাদের অঙ্গদান করলে পরবর্তী আমরা অঙ্গটা আমরা পাবো না। মুসলিমদের ক্ষেত্রেও আরও প্রিজার্ভেশন আছে। মুসলিমরা মনেই করে যে কোনো অঙ্গের যদি কোনো অংশ যদি কোনো ক্ষত হয়, তারা বেহেশতে যেতে পারবে না। বেহেশতে কেউ দেখেছে? বেহেশকে কেউ শুনেছে? কোথায় বেহেশত আছে? ফলে কী হচ্ছে, এই যে অর্গান ডোনেশন যে আমাদের আন্দোলন চলছে আরবিয়ান কান্ট্রিজ বা মুসলিম কান্ট্রিজে, তো ওখানে তো প্রচুর অর্গান ডোনেশন ওয়েটিং পিরিয়ড রয়েছে। তখন ওদের যে কোরআন শরীফ আছে, ওখান থেকে ওরা যারা আছে মৌলবী আছে, তারাও কিন্তু বলেছে যে কোরআনে বা এতে কোথাও লেখা নেই যে কোনোভাবে অর্গান ডোনেশন করা যাবে না। সেই জন্য রিসেন্টলি লাস্ট 5 years দে আর অ্যালাউড টু গিভ অর্গানস আফটার ডেথ। খ্রিস্টানদের ক্ষেত্রেও তাই। খ্রিস্টানদের ক্ষেত্রে ওরা কিন্তু অর্গান ডোনেশনের ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করে, অল্ট্রুইজম দেখা যায়, কিন্তু ওদের মধ্যেও কিন্তু খুব রিজার্ভেশন রয়েছে অর্গান ডোনেশনের জন্য। সেই জন্য আমাদের হিন্দু হোক, মুসলমান হোক বা খ্রিস্টান হোক, এই ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। এবার কতগুলো বলি, আমরা এই অর্গান এইটাকে আমরা কীভাবে আমরা এগোবো? শুধুমাত্র তো বক্তৃতা, র্যালি বা কিছু জনসভা করে তো হবে না। একদম এই আন্দোলনকে একদম তৈরি করতে হবে গ্রাসরুট লেভেল থেকে, ছাত্র অবস্থায় থেকে। এবং শুধু তাই না, যারা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যাদের লোকের কথা শোনে, বোঝে, যাদের কথা বহুদূর পর্যন্ত বিস্তৃত, তাদেরকে এই কর্মযোগে সামিল করতে হবে। যেমন কিছু কিছু উদাহরণ বলছি, যেমন মন কি বাত বলে যেটা অনুষ্ঠান হয় নরেন্দ্র মোদী, ওখানেও কিন্তু করা আছে। যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, তারাও কিন্তু তাদের নিজেদের অঙ্গ কিন্তু তারা এই যে ছবি দেখাচ্ছি, তারা কিন্তু প্রত্যেকেই প্লেস করেছে এবং তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছে অর্গান ডোনেশন পুরোটা হিসাবে। সুতরাং এদেরকে যারা তাদের বুঝতে হবে, এরা যদি করতে পারে তা আমরা করতে পারবো না। এইভাবে কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে। এছাড়া আছে গ্রিন করিডোর। গ্রিন করিডোর কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হার্ট ধরুন আমরা বলি ইন্টার স্টেট ট্রান্সপ্লান্ট। ধরুন আপনার এখানে একটা হার্ট পাওয়া গেছে, আপনার উড়িষ্যাতে একজন হার্টের কিন্তু ক্যান্ডিডেট আছে, তাকে উড়িষ্যা অবধি পৌঁছতে হবে। আমার হাতে সময় আছে 4 ঘন্টা, কিন্তু উড়িষ্যাতে 4 ঘন্টা যেতে পারবে না, বা তামিলনাড়ুতে এই হার্টটাকে পৌঁছতে হবে। 4 ঘন্টা তামিলনাড়ু পৌঁছানো সম্ভব? তখন কিন্তু ওটাকে এরোপ্লেন করে বা হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হবে। এবং এই গ্রিন করিডোর শুধুমাত্র সারফেস নয়, সেখানে বলা হয় এখন এটাকে বলা হয় মোবাইল অ্যাম্বুলেন্স বলা হয়। মানে ওইখান থেকে হেলিকপ্টার করে তুলে ওখানে কিডনি দিয়ে বা হার্ট দিয়ে ট্রান্সফার করা যেতে পারে। সেই জন্য এখন কিন্তু নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাতে বলা হয়েছে শুধুমাত্র স্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইন্টার স্টেটও কিন্তু অর্গান ট্রান্সপ্লান্ট করা যেতে পারে।
এবার কিছু কিছু জিনিস আমাদের দেখাবো, সেটা হচ্ছে যে বলা হয় ডোমিনো। ডোমিনো মানে কি? ডোমিনো হচ্ছে সোয়াপিংয়ের একটা মানে মেডিকেল টার্ম। ধরুন একজন পেশেন্টকে ম্যাচ করলো না, কিন্তু ওই পেশেন্টের ছোটো করো একজন পেশেন্টকে করলো না, তাহলে কী হতে হবে? তার পুরো পরিবারের একজনের ডোনেট করা গেল। কিন্তু ওই যে বললাম সোয়াপিং করলাম, আমরা সোয়াপিং 1 to 1 সোয়াপিং করলাম। এই সোয়াপিংটা যদি দীর্ঘায়িত হতে থাকে, এবং একদিনে 15খানা ট্রান্সপ্লান্ট হয়েছে গুজরাটে, একদিনে কী করে হচ্ছে তাকে বলে ডোমিনো সোয়াপিং। মানে যেই যেতে পারবে না তারপরেরটা যেতে পারবে না, তারপরেরটা করে 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 আমরা 15 জনকে ট্রান্সপ্লান্ট করি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য গিনেস রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড, যে সোয়াপিং করেও কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায়। আর একটা ছোটো একটা আমরা ভিডিও দেখাবো। হ্যাঁ, এইটাই এটা একটা আওয়াজটা একটু বাড়া, প্রথম থেকে দিয়ে দেবো। এটা একটা কিন্তু মানে সত্যি ঘটনার অবলম্বনে একটা ছোট্ট ভিডিও। শোনা যাচ্ছে সাউন্ড? আমি বলেই দিই, এটা চলতে থাকুক, এটা বলেও দিই। ঘটনাটা হচ্ছে একজন দম্পতি একজন মুসলিম পরিবারের সঙ্গে ঈদ মোবারক করতে এসছেন। হিন্দু দম্পতি মুসলিম এতে দেখাতে এসছেন। জাফরস হচ্ছে ওর ছেলে, কিন্তু ও মারা গেছে, কিন্তু ওর যে হার্ট এই ভদ্রলোক পেয়েছে। রেসিপিয়েন্ট। এই ছেলেটা মারা গেছিল, ওই ছেলেটার হার্টও পেয়েছে। ধর্ম কোনো বেরিয়ার নয়। এবার ওর ছেলে কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো এবং মায়ের হাতে বিরিয়ানিটাই পছন্দ, কিন্তু মা ওকেও নিজের ছেলের মধ্যেই ভাবছে। মা তো কোনোদিন ছেলেকে পাবে না, মারা গেছে, কিন্তু বিরিয়ানি খাওয়ার মধ্যে মানে ওকে খাওয়াতে চাইছে। কিন্তু ও যেহেতু হিন্দু আর এই যে মুসলিম, একটু ইতস্ততা করছে, এবং ও যেহেতু ট্রান্সপ্লান্ট হয়েছে, ও কিন্তু খাওয়াটাও বারণ আছে, ও নিষেধ করছে। এবং খেলো না, তখন ও নিজে হাতে নিয়ে বলছে না আমি খাবো। जब आप अपने ऑर्गन्स डोनेट करते हैं तो आप सिर्फ एक जिंदगी नहीं बचाते, आप भी उनमें जिंदा रहते हैं। তা এইখানেই কিন্তু অর্গান ডোনেশনের সার্থকতা। এবার আপনাদের ডিসিশন নিতে হবে কী করবেন। সেটা হচ্ছে এখানে একটা ছবির মধ্যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, সে কিন্তু অর্গান প্রত্যাশী। সে 7 বছরের বাচ্চা, তার কিন্তু কিডনি নেই,
তার পাশে একটা কিন্তু গার্বেজ রাখা আছে। আপনাকে ডিসিশন নিতে হবে, মরে যাওয়ার পরে আপনি কিডনিটা গার্বেজে ফেলবেন, না ওই যে ওয়েটিং পিরিয়ডে যে ছেলে মেয়েটা আছে তাকে একটা জীবন দান করবেন। সেই জন্য বলা হয় অঙ্গদান হচ্ছে জীবন দান। প্রোটেক্ট ইউর কিডনি, সেভ ইউর হার্ট, যেমন আমরা বলি, সেরকম ডোনেট ইউর অর্গান অ্যান্ড সেভ ইউর লাইফ। সেই জন্যে ইউ ডোন্ট নিড টু বি এ ডক্টর টু সেভ লাইফ। আপনি অর্গান ডোনেশন করেও একটা মানুষকে বাঁচাতে পারেন। আপনি কিন্তু ডক্টরের থেকে অনেক বেশি বড় ডাক্তার কিন্তু করতে পারেন। ধন্যবাদ।